কয়েকটা জিনিস আমি বলে দিই। সেটা হচ্ছে যে এইচটিএমএল ট্যাগ আর এইচটিএমএল এলিমেন্টস এগুলোর মধ্যে ডিফারেন্স কি। এটা বলার আগেও আমি আরেকটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে হোয়াট ইজ আইডি। হোয়াট ইজ আইডি। আইডির ফুল ফর্ম হচ্ছে ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট। কালকে আমাকে নন টেক ব্যাকগ্রাউন্ডের একজন বা দুজন জিজ্ঞাসা করেছিল যে আইডিটা কি, আমি ঠিক বুঝতে পারলাম না। ওকে ফাইন, আইডি যদি না বুঝতে পারি কোনো অসুবিধা নেই। আমাদের প্রত্যেকের ল্যাপটপে একটা জিনিস আছে, সেটাকে বলে নোটপ্যাড। নোটপ্যাড, রাইট? নোটপ্যাডটাও এক রকমের আইডি। নোটপ্যাড, নোটপ্যাড এটা হচ্ছে এক রকমের আইডি। এবারে এই নোটপ্যাডের প্রবলেমটা হচ্ছে এখানে কোনো রকম কোনো এক্সটেনশন নেই, দেখতে খুব খারাপ। কিরকম দেখতে খারাপ না, একদম হোয়াইট বক্স, তার মধ্যে আমাদেরকে লিখতে হয়, কোনো অটো কমপ্লিশন নেই, অটো কারেকশন নেই, কোনো সাজেশন নেই, কিছু নেই। এবারে এই নোটপ্যাড এডিটারটাকেই কিছু ডেভেলপার আরও সুন্দর করে বানিয়েছেন। এখানে কিছু স্টাইলিং করেছে, কিছু অটো সাজেশন, অটো কমপ্লিশন, অটো কারেকশন, এই সমস্ত ফিচার্সগুলো ইনভলভ করেছে। আর কি ইনভলভ করেছে, কিছু এক্সটেনশন ইনভলভ করেছে। আগের দিন আমরা দেখেছিলাম দুটো এক্সটেনশনের নাম, একটা হচ্ছে লাইভ সার্ভার, একটা হচ্ছে লাইভ সার্ভার, আর দুই হচ্ছে প্রিটিয়ার। প্রিটিয়ার, রাইট? প্রিটিয়ার, এই দুটো এক্সটেনশন আমরা দেখেছিলাম। ভবিষ্যতে গিয়ে আমরা আরও কিছু এক্সটেনশন দেখব। তো এই সমস্ত এক্সটেনশনগুলো কিন্তু নোটপ্যাডে নেই। কোথায় আছে না, আমরা যে আইডিটা ইউজ করছি সেই আইডিটাই আছে। বেসিক্যালি নোটপ্যাডও একটা আইডি, এটা আমরা ইউজ না করে আমরা আরেকটা আইডি ইউজ করছি, কারণ সেখানে আরও কিছু বেটার ফাংশনালিটি আছে, কিছু এক্সট্রা বেনিফিটস আছে। আমরা কি ইউজ করছি, আমরা ইউজ করছি ভিএস কোড। ভিএস কোডের ফুল ফর্ম কি? ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড। ভিজুয়াল স্টুডিও কোড কে ডিসকভার করেছে, বা মানে কে বেসিক্যালি বানিয়েছে? এটা বানিয়েছে মাইক্রোসফট। যেহেতু এটা মাইক্রোসফট বানিয়েছে, মাইক্রোসফটের মতো একটা বড় কোম্পানি বানিয়েছে, সেই কারণে এখানে প্রচুর ফিচার্স। এছাড়া কি আমাদের আর কোনো আইডি নেই? প্রচুর আইডি আছে, ঠিক আছে। ইন্টেলিজে, ইন্টেলিজে, ওকে, ইন্টেলিজে, এক্লিপস, এক্লিপস। আরে নোটপ্যাডের থেকে একটুখানি বেশি কিছু ফিচার্স আছে নোটপ্যাড প্লাস প্লাস, এনপি প্লাস প্লাস, নোটপ্যাড, নোটপ্যাড প্লাস প্লাস, ঠিক আছে। এগুলো হচ্ছে সব এক একটা আইডি। এগুলোর মধ্যে আমরা কোনটা চুজ করেছি? আমরা চুজ করেছি ভিএস কোড। কেন চুজ করেছি? যদি ইন্টেলিজে চুজ করতাম, করতেই পারতাম, কোনো অসুবিধা ছিল না, সেটাতেই করতাম কাজ। যদি এক্লিপস চুজ করতাম, করতেই পারতাম, কোনো অসুবিধা ছিল না। কিন্তু জাভাস্ক্রিপ্টের কোড লেখার জন্য ভিএস কোড একটুখানি বেটার, এটা সব ডেভেলপাররা মনে করে। কেন মনে করে? মনে করে ডেভেলপাররা এরকম অনেক কিছুই মনে করে, ঠিক আছে। তো আমাদের আস্তে আস্তে এই ডেভেলপার কমিউনিটির একটা পার্ট হতে হবে। যেটা বাকি ডেভেলপাররা করছে সেই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে, রাইট? সেই জিনিসটা আমাদেরকে ফলো করতে হবে, না হলে আমরা বাকি ডেভেলপার কমিউনিটি সাপোর্ট পাবো না। ঠিক সেরকমই জাভাস্ক্রিপ্ট, এইচটিএমএল, সিএসএস এগুলো লেখার জন্য, রিঅ্যাক্টের কোড লেখার জন্য ভিএস কোড খুব পপুলার, বেশিরভাগ ডেভেলপাররা এটা মনে করে, সে কারণে আমরা ভিএস কোড ইউজ করছি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তো দিস ইজ আইডি, ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট এনভায়রনমেন্ট, যেখানে আমরা আমাদের কোড ডেভেলপ করতে পারি, বেসিক্যালি আমাদের কোড লিখতে পারি। এটা কি? এটা একটা আইডি, মানে এডিটার। এডিটার কি হয় না, যেখানে আমরা কিছু লিখতে পারি সেটাকে এডিটার বলে। দ্যাট ক্যান বি নোটপ্যাড অলসো। নোটপ্যাড প্লাস প্লাস এরকম আরেকটা এডিটার, ভিএস কোড একটা এডিটার, ইন্টেলিজে একটা এডিটার, এক্লিপস একটা এডিটার, এরকম আরও এডিটার আছে। এরকম আরও এডিটার আছে। পাইথন লেখার জন্য পাইচার্ম খুব ইম্পর্টেন্ট, খুব পপুলার একটা এডিটার, ঠিক এরকমই, ঠিক আছে। আমি ভুলে গেছি আগের দিন কোশ্চেনটা কে জিজ্ঞাসা করেছিলে। আই হোপ তোমার যে ডাউট ছিল সেটা রিজলভ হয়েছে। আর যদি কিছু আইডি সম্পর্কে কোশ্চেন থাকে তাহলে ইউ ক্যান আস্ক। ওকে, আর যদি না থাকে তাহলে আমি এবারে আস্তে আস্তে এইচটিএমএল এর কিছু টপিক নিয়ে বলবো। একটা হচ্ছে যে ট্যাগ অ্যান্ড এলিমেন্ট। ট্যাগ অ্যান্ড এলিমেন্ট, ওকে। ট্যাগ অ্যান্ড এলিমেন্ট। ট্যাগ মানে হচ্ছে, এটাকে বলে ট্যাগ, H1, এটাকে বলে ট্যাগ। এই ট্যাগের একটা ক্লোজিং ট্যাগ আছে। ক্লোজিং ট্যাগ এরকম ভাবে লেখে, ক্লোজিং ট্যাগ এরকম ভাবে লেখে। এটা কি? এটা হচ্ছে কর্নার ব্রেস। কর্নার ব্রেস এটা কি? আরে নর্মাল একটা টেক্সট। আর এটা হচ্ছে ক্লোজিং কর্নার ব্রেস। কর্নার ব্রেস, টেক্সট, ক্লোজিং কর্নার ব্রেস, এই জিনিসটা নিয়ে তৈরি হয় একটা ট্যাগ। এটাকে বলে ওপেনিং ট্যাগ। ওপেনিং ট্যাগ, ওপেনিং ট্যাগ। এইখানেই সেম, এই প্রত্যেকটা ওপেনিং ট্যাগের একটা করে ক্লোজিং ট্যাগ থাকতে পারে অথবা নাও থাকতে পারে। সবকটা ওপেনিং ট্যাগের একটা করে ক্লোজিং ট্যাগ থাকতেও পারে আবার নাও থাকতে পারে। যদি না থাকে তখন সেটাকে বলি অটো ক্লোজিং ট্যাগ। অটো ক্লোজিং ট্যাগ।
অটো ক্লোজিং ট্যাগ। যেমন যেমন বিআর, বিআর, ঠিক আছে, এটার কোনো ক্লোজিং ট্যাগের দরকার নেই, অটো ক্লোজিং ট্যাগ, আমরা এরকমভাবে লিখতে পারি অটো ক্লোজিং ট্যাগ। আইএমজি, আইএমজি ইমেজ, অটো ক্লোজিং ট্যাগ, এগুলোর কোনো ক্লোজিং ট্যাগের দরকার নেই, শুধুমাত্র এই একটা লিখলেই হবে। দিস ইজ ইট, দিস ইজ ইট, দিস ইজ কল্ড অটো ক্লোজিং ট্যাগ। নাও নেক্সট H1, আর এটা কি ক্লোজিং কর্নার ব্রেস, কর্নার ব্রেস, কর্নার ব্রেস কোনটা? আচ্ছা একটু টাইমে জয়েন করলে, একটু যারা লেটে জয়েন করছে একটু চেষ্টা করো যে টাইমে জয়েন করার, 9:30-র মধ্যে যাতে আমরা ক্লাসটা শুরু করে দিতে পারি প্লিজ। ওকে, আচ্ছা কর্নার ব্রেস, কর্নার ব্রেসটা কোথায় আছে? কর্নার ব্রেসটা আছে আমাদের কিবোর্ডে এম এর ডান দিকে, এম এর ডান দিকে। ওকে, এটা হচ্ছে কর্নার ব্রেস, এটা কি স্ল্যাশ স্ল্যাশ স্ল্যাশ, এটা কি টেক্সট, আর এটা কি ক্লোজিং কর্নার ব্রেস। ওকে, ওপেনিং ট্যাগ, ক্লোজিং ট্যাগ, প্রত্যেকটা ওপেনিং ট্যাগের একটা করে ক্লোজিং ট্যাগ থাকতেও পারে আবার নাও থাকতে পারে, যদি না থাকে ওটাকে আমরা বলি অটো ক্লোজিং ট্যাগ, অটো ক্লোজিং ট্যাগ। এক্সাম্পল বিআর, ইমেজ, আরও এটসেট্রা আমরা দেখবো পরবর্তীকালে। এবারে ট্যাগ কোনটা, ট্যাগ কোন জিনিসটা সেটা তো বোঝা গেল। ট্যাগ হচ্ছে এটা H1, এটা হচ্ছে ট্যাগ H1, এটা হচ্ছে ট্যাগ। এলিমেন্ট কি? এলিমেন্ট হচ্ছে যখন আমি এই ট্যাগের মধ্যে কিছু একটা লিখি, সাপোজ হ্যালো, আমি এখানে লিখলাম হ্যালো, এইটাকে, এই পুরো জিনিসটাকে বলা হবে একটা HTML এলিমেন্ট, এই পুরো জিনিসটাকে বলা হবে একটা HTML এলিমেন্ট, রাইট? HTML এলিমেন্ট কি? ট্যাগ, ওপেনিং ট্যাগ প্লাস কন্টেন্ট, কন্টেন্ট প্লাস ক্লোজিং ট্যাগ। দিস ইজ কল্ড a HTML element. This is called a HTML element. ওকে, এইটুকু বুঝতে কারোর কোনো অসুবিধা আছে? আরে দেখো তোমরা কিন্তু আনমিউট করে আমাকে যখন হোক জিজ্ঞাসা করতে পারো, আমার কথা বলা শেষ করা অবধি ওয়েট করতে হবে না কাউকে তোমাদেরকে। ওকে, তোমরা কিন্তু আনমিউট করে ইউ ক্যান আস্ক কোশ্চেন্স। ওকে, ওপেনিং ট্যাগ, কন্টেন্ট, ক্লোজিং ট্যাগ। ওকে, এবারে আরেকটা জিনিস, তাহলে বোঝা গেল ট্যাগ আর ট্যাগ অ্যান্ড এলিমেন্টের মধ্যে ডিফারেন্স কি বোঝা গেছে? একটু তোমরা যদি রেসপন্স করো খুব ভালো হয়, কেউ একজন দুজন। ওকে, তাহলে বেশ বোঝা গেছে তো ট্যাগ অ্যান্ড এলিমেন্ট। এই মানে কি হয় বলো তো, যারা যারা রেসপন্স করে না তাদের নামগুলো আমার কাছে, মানে তাদের নামগুলো মুখস্থ হয়ে যায়, ঠিক আছে? পরবর্তীকালে কি হয়, যখন কোনো কোম্পানিতে রেফারেলের সুযোগ আসে বা কিছু আসে, তখন আমি ফার্স্টে ওদেরকে আগে পিং করি, ঠিক আছে, যে এই দেখো, কারণ ওরা অ্যাক্টিভ ক্লাসে বেশি, ক্লাসে বেশি অ্যাক্টিভ, আমি জানি যে ওরা কীরকম, ওদের রেসপন্সটা দেখে আমি বুঝতে পারি যে ওদের আন্ডারস্ট্যান্ডিংটা কীরকম, ঠিক আছে? হয়তো কিছু রেফারেল এলো, আমি ফাট করে ওদেরকে ইয়ে করে দিলাম, তো নট ফর দ্য রেফারেল, ক্লাসে ইন্টারাক্ট করাটা খুব ইম্পর্টেন্ট, ইন্টারাক্ট করো, না হলে বুঝতে পারবে না। ওকে, আচ্ছা নেক্সট, নেক্সট একটা জিনিস, এটা হচ্ছে যে ব্লক এলিমেন্ট, ব্লক এলিমেন্ট অ্যান্ড ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট। ওকে, ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট কি আর ইনলাইন, আচ্ছা আমাকে বলো তো ব্লক এলিমেন্ট কোনটা? আগের দিন গৌরব বলেছে ক্লাসে, হোয়াট ইজ আ ব্লক এলিমেন্ট অ্যান্ড হোয়াট ইজ আ ইনলাইন এলিমেন্ট, বলো দেখি। ব্লক এলিমেন্টের উদাহরণ হচ্ছে ডিভ। কারেক্ট কারেক্ট কারেক্ট, ভেরি গুড, ডিভ। ইনলাইন এলিমেন্টের ইনলাইন, ইনলাইন মানে হচ্ছে স্প্যান। স্প্যান। আচ্ছা ব্লকের আর আর কিছু এক্সাম্পল ডিভ ছাড়া? স্যার হেডিং ট্যাগ। হেডিং, হ্যাঁ, হেডিং ট্যাগ মানে কোনটা, মানে H1 তাই তো? H1, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম হবে, কোনো অসুবিধা নেই। প্যারাগ্রাফ ট্যাগ, হ্যাঁ হ্যাঁ, প্যারাগ্রাফ হ্যাঁ ট্যাগ। হ্যাঁ, হবে হবে। বরং ইনলাইন এলিমেন্টের আমাদের আরো খুঁজতে হবে যে হোয়াট আর ইনলাইন এলিমেন্টস। স্যার ইমেজ ট্যাগ। ইমেজটা কি, ইনলাইন না ব্লক? ইনলাইন স্যার। ওকে, ইয়েস, ইমেজ ট্যাগ হচ্ছে ইনলাইন, আইএমজি ইমেজ। আচ্ছা বিআর, বিআর ট্যাগ কি? বিআর হচ্ছে ব্রেক, মানে একটা লাইন ব্রেক। আগে আমরা লিখছি, তারপরে একটা লাইন যদি আমি ব্রেক দিতে চাই, একটা লাইন আমি তারপরে লাইনটায় আসতে চাই, সেখানে আমাদের বিআর ট্যাগ দিতে হবে। বিআর কি, ব্লক না এলিমেন্ট, ব্লক না ইনলাইন? ইনলাইন স্যার। অফকোর্স ব্লক, অফকোর্স গোটা লাইনটাকে আমি স্কিপ করে যাচ্ছি, তার মানে এটা অফকোর্স ব্লক এলিমেন্ট, রাইট? তাই তো? ওকে, এবার আমার কথা হচ্ছে ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্টের মধ্যে ডিফারেন্সটা কি? সাপোজ এটা হচ্ছে আমার ওয়েব পেজটা, ওকে, এটা হচ্ছে আমার ওয়েব পেজটা। এখানে ব্লক এলিমেন্ট মানে হচ্ছে আমি যদি ডিভ লিখি, আমি যদি আমার সাপোজ এইটার করেসপন্ডিং কোডটা হচ্ছে এরকম, ডিভ, ডিভ, ডিভ মানে কি? ডিভ মানে হচ্ছে ডিভিশন, ডিভ মানে হচ্ছে ডিভিশন। এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা কন্টেনার।
div h1 h2 h3 p সব কিছু হচ্ছে এক একটা কন্টেনার। কন্টেনার মানে কি? কন্টেনার মানে হচ্ছে পাত্র, মানে যেখানে কিছু জিনিস রাখা হয়, এরকম, রাইট? এরকম এরকম কন্টেনার, এখানে কিছু জিনিস কন্টেন করতে পারে। এই ডিভটা হচ্ছে এরকম একটা কন্টেনার, এর মধ্যে অনেক কিছু জিনিস কন্টেন করতে পারে। এর মধ্যে h1 থাকতে পারে, p থাকতে পারে, h6 থাকতে পারে, আর কি থাকতে পারে, যে কোনো কিছু থাকতে পারে, অডিও ট্যাগ থাকতে পারে, ভিডিও ট্যাগ থাকতে পারে, সমস্ত কিছু থাকতে পারে। ওকে, ঠিক সেরকম একটা কন্টেনার হচ্ছে ডিভ। আমি ডিভ নিলাম, ডিভ মানে হচ্ছে একটা কন্টেনার নিলাম। এই কন্টেনারের ভিতরে আমি সাপোজ লিখলাম যে আমি এর ভেতর লিখলাম হ্যালো, আমি ডাইরেক্ট হ্যালোই লিখতে পারি, কোনো অসুবিধা নেই। কোনো অন্য ট্যাগ ছাড়াও আমি ডাইরেক্ট হ্যালো লিখতে পারি। তাহলে এই হ্যালোটা কোথায় লেখাটা উঠে আসবে? ওয়েব পেজের মধ্যে, এখানে, রাইট? হ্যালো। এবারে তার পরের লাইনে যদি আমি আবার লিখি ডিভ হাই, আমি যদি লিখি ডিভ হাই, তাহলে এই হাইটা কোথায় লেখাটা আসবে? হ্যালোর পাশে না হ্যালোর নিচে? হ্যালো নিচে স্যার। হ্যালোর নিচে। কারেক্ট, হ্যালো নিচে। তার কারণ দিস ইজ আ ব্লক এলিমেন্ট। ব্লক মানে হচ্ছে এই টোটাল জায়গাটাকে ব্লক করে দেবে, এই টোটাল জায়গাটাকে ব্লক করে দেবে, এই যে এই পুরো জায়গাটা, এই জায়গাটাকে ব্লক করে দেবে। ইট উইল ব্লক দিস এন্টায়ার স্পেস। কেন ব্লক করবে? কেন? কারণ এটাও নেচার, এটাও নেচার। ওর নেচারটা হলো আমি যতটুকু জায়গা আমার লাগবে ততটুকু তো লাগবেই, বাকি আমার পাশে আমি আর কাউকে বসতে দেবো না, আমি আর আমার পাশে কাউকে বসতে দেবো না। হাই, হাই এর জন্য সেম, হাইও ব্লক এলিমেন্ট, পুরো জায়গাটা কিন্তু নিয়ে নেবে। এবারে আমি যদি ডিভের পরিবর্তে এখানে স্প্যান লিখতাম, এখানে স্প্যান, এখানে স্প্যান, এখানে স্প্যান, এখানে স্প্যান, আমি যদি স্প্যান লিখতাম তাহলে কি হতো? তাহলে কিরকম হতো? তাহলে হ্যালো আর হাইটা পাশাপাশি চলে আসে। কারেক্ট কারেক্ট কারেক্ট, হ্যালো আর হাইটা পাশাপাশি চলে আসতো। কেন পাশাপাশি আসতো? কারণ এটা ওদের নেচার, যে এটা হচ্ছে ইনলাইন এলিমেন্ট, মানে যতটুকু ওর জায়গার দরকার ততটুকু জায়গায় ও নেবে। হ্যালো, হ্যালো, তারপরেই হাই। এই স্পেসটাও থাকতো না বেসিক্যালি, আমি লিখলাম বলে এখানে স্পেস দিলাম, কিন্তু এই স্পেসটাও থাকতো না, জাস্ট এটার সাথেই এরকমভাবে হাই লেখাটা চলে আসতো। ওকে, ডিড ইউ আন্ডারস্ট্যান্ড সবাই? হ্যাঁ স্যার। এবারে আমার কথা হচ্ছে যে এইটার নেচারটা কি আমরা চেঞ্জ করতে পারি? ডিভের নেচার হচ্ছে ব্লক, ব্লক। স্প্যানের নেচার হচ্ছে ইনলাইন, ইনলাইন। আমরা কি এদের নেচারগুলোকে চেঞ্জ করতে পারি? ইয়েস অর নো? অফকোর্স ইয়েস, হ্যাঁ হ্যাঁ। ইয়েস, ইউজিং সিএসএস। সিএসএস ইউজ করে আমরা এদের নেচারগুলোকে চেঞ্জ করতে পারি, কোনো অসুবিধা নেই। ওকে, দ্যাট ইজ অ্যানাদার থিং। তিনটে জিনিস আমার বলার ছিল, একটা হচ্ছে আইডি, আইডিই, সেকেন্ড হচ্ছে ট্যাগ ভার্সেস এলিমেন্ট, এলিমেন্ট, আর একটা হচ্ছে ব্লক এলিমেন্ট আর ইনলাইন, ইনলাইন এলিমেন্ট, ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট আর ইনলাইন এলিমেন্ট। ওকে, আচ্ছা, আর এইচটিএমএল এ ডিপ ডাইভ করার কোনো দরকার আমাদের নেই। বোধহয় সেমেন্টিক, সেমেন্টিক ট্যাগস বলে একটা ট্যাগস বাকি আছে, সেমেন্টিক ট্যাগসটা জাস্ট আমরা জেনে নেব, বাকি এরপরে আমরা সিএসএস চলে যাবো। যখনই সিএসএস ইন্ট্রোডিউস করবো তখনই দেখবে আমাদের কালারফুল হয়ে গেছে ওয়েবসাইট এবং দেখতে খুব সুন্দর লাগছে। এবং সিএসএস এইচটিএমএল শেখার পরে আমরা একটা প্রজেক্ট বানাবো, আমাদের পোর্টফোলিও ওয়েবসাইট প্রজেক্ট। শুধু বানাবোই তাই না, সেটাকে আমরা ডিপ্লয় করবো, যে কীভাবে ডিপ্লয় করতে হয় সেটা আমি শেখাবো। ঠিক আছে, তো সেমেন্টিক টেক্সটটা আগে শিখে নাও, তারপরে আমরা সিএসএস এর ব্যাপারে বলবে। 3 রকমের সিএসএস হয়, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা হচ্ছে ইনলাইন সিএসএস, একটা সেকেন্ড কি ইন্টারনাল Internal. সিএসএস, আর একটা কি এক্সটার্নাল এক্সটার্নাল। এক্সটার্নাল, এইগুলোর মধ্যে কোনটা সব থেকে ইম্পর্টেন্ট, মানে কোনটা আমাদের সবসময় ইউজ করা উচিত? এক্সটার্নাল সিএসএস। এক্সটার্নাল সিএসএস, এক্সটার্নাল সিএসএস। ঠিক আছে, শিখবো আমরা এই জিনিসগুলো, শিখবো খুব তাড়াতাড়ি। আমি বলবো গৌরবকে এগুলো শিখিয়ে দিতে, যাতে আমরা প্রজেক্টে ডাইরেক্ট কাজ করা শুরু করতে পারি। ওকে, আর আমরা প্রজেক্ট বেস লার্নিং করছি, আমরা একটা প্রজেক্ট ধরবো এবং সেই প্রজেক্টের রেসপেক্টে যা যা শেখার দরকার সেগুলো শিখবো। এরকম নয় যে আগে শিখবো তারপরে প্রজেক্ট করবো, না, আগে যতটুকু শেখার শিখে নেবো, তারপরে প্রজেক্ট করবো, এবং প্রজেক্টটা করতে করতে আমরা আরো অনেক বেশি কিছু শিখবো। ঠিক আছে, ওকে, দ্যাটস ইট ফ্রম মাই সাইড। আর যদি তোমাদের কোনো কোশ্চেন থাকে, আই উইল টেক কোশ্চেন ফর 10 সেকেন্ডস। 10 seconds. কোনো কোশ্চেন? নো কোশ্চেন? উই আর গুড টু গো? নন্দন, রাহুল, রাজকৃষ্ণ? না স্যার। ওকে, ওকে, ফাইন। আমি রেকর্ডিং স্টপ করছি, গৌরব রেকর্ডিং শুরু করো। নন্দন, রাহুল, রাজকৃষ্ণ? না স্যার। ওকে, ওকে, ফাইন। আমি রেকর্ডিং স্টপ করছি, গৌরব রেকর্ডিং শুরু করো। ওকে,
স্ক্রিন দেখতে পাচ্ছ সবাই? ওকে। আজকে এইচটিএমএল এ কিছু বাকি আছে জিনিস, সেগুলো করব। তারপর চেষ্টা করবো সিএসএস এর মধ্যে ঢুকে যাওয়া। সিএসএস এ যখন শিখবো দেখবে, মানে আমরা তো একটা জাস্ট বেস বানিয়েছি, ঠিক আছে? একটা নর্মাল ওয়েবসাইট, একটা নর্মাল ওয়েবসাইটের স্ট্রাকচারটা হয়ে গেল এইচটিএমএল। এখানে আমার এলিমেন্ট এইসব চলে গেল। এখানে আমি এলিমেন্ট করলাম, এটাকে H1 করলাম, এটাকে বডি করলাম, সব হয়ে গেল। বাট আমরা তো এইভাবে একটা ওয়েবসাইটকে ডিপ্লয় করতে পারি না, কোনো কোম্পানি করতে পারে না। আমাদের এই ওয়েবসাইটটাকে সুন্দর দেখাতে হবে। এটা ফ্রন্ট এন্ড ডেভেলপারের মেইন কাজ হয়, একটা ওয়েবসাইটকে লুক্রেটিভ বানানো, ঠিক আছে? ব্যাক এন্ডে অত কিছু যায় আসে না, ব্যাক এন্ড যা হোক তা হোক করে বানিয়ে দেয়। বাট একটা ফ্রন্ট এন্ড ইঞ্জিনিয়ারের ডিজাইনিং আর স্টাইলিং এর ওপর জ্ঞান থাকা খুব দরকার। আমরা প্রোডাকশনে কি করে কাজ হয় আমাদের বলি। আমাদের একটা ডিজাইন দিয়ে দেওয়া হয়, তুমি তো বসে ডিজাইন বানাও না। এবার তুমি যদি স্টার্ট আপে যাও তোমাকে সবই করতে হবে, তুমি সিইও, তুমি ঠিক আছে, সেখানে আলাদা ব্যাপার। বাট নর্মাল কোম্পানিতে তুমি তো ডিজাইনার না। তোমাকে ক্যানভাসে বা ফিগমাতে, তুমি যখন ভবিষ্যতে কাজ করবে ফিগমা তোমার আসবেই আসবে, বা অ্যাডোব এক্সডিতে তোমাকে একটা ডিজাইন দিয়ে দেবে ওরা, ঠিক আছে? ডিজাইনটা কিরকম হবে, একটা ছবির মতো হবে, ঠিক আছে? ঠিক এই যে ছবি, এই যে মানে ইন্টারেক্টিভ ওয়েবসাইটটা তুমি দেখছো, সেটারই একটা স্ট্যাটিক ভার্সন হবে, ওটাকে বলে মক আপস, ঠিক আছে? ওই মক আপটা দেখে দেখে তোমাকে এক্স্যাক্টলি তোমার ওয়েবসাইটটা ওরকম বানাতে হবে। ওই মকআপে তুমি যদি ফিগমা ইউজ করো, তুমি এলিমেন্টস গুলোকে ইন্সপেক্ট করে স্টাইলিংও দেখতে পারো। তোমাকে ঠিক এক্স্যাক্ট এইখানে যে এই টেক্সচার এই কালার আছে, এখানে যে এই গ্লোটা করছে, এখানে যে এই গ্যাপ আছে, এই যে এই গ্যাপটা পুরো মেনটেন করতে হবে। এটা অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার মেন কাজ তার। এটাই কি মেন কাজ শুধু না, এরপর আরো কাজ আছে। তাকে এপিআই ইন্টিগ্রেশন করতে শিখতে হবে। তুমি যদি রিয়াক্ট ইউজ করো তাকে স্টেট ম্যানেজমেন্ট করতে শিখতে হবে। আরো অনেক কিছু শিখতে হবে। বাট এখন এই মুহূর্তে যখন আমরা এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট শিখছি, অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার সিএসএস এর ব্যাপারে জ্ঞান থাকা খুব দরকার। অনেক অনেক এখন টুলস চলে এসেছে, বুটস্ট্র্যাপ ধরে নাও, শেয়ার সিডিএন ধরে নাও, তুমি তারপর টেলউইন্ড ধরে নাও, মেটেরিয়াল ইউআই ধরে নাও, অনেক কিছু আছে যেগুলো তোমাকে ইনবিল্ড সিএসএস ইন্টিগ্রেট করতে দেয়। ওকে। এখন অনেক জায়গায় সিএসএস বা সিএসএস তো প্রাইমারি হলো, সিএসএস এর ওপরে যেটা হচ্ছে এসসিএসএস। ওকে। এসসিএসএস হচ্ছে সিএসএস একটা আপগ্রেডেড ভার্সন। সিএসএস যেগুলো করা যায় না, এসসিএসএস সেগুলো করা যায়। অনেক এক্সট্রা, ওখানে তুমি ভ্যারিয়েবল ইউজ করতে পারো, ওখানে তুমি ফাংশন ইউজ করতে পারো যেগুলোকে মিক্সিনস বলে, ঠিক আছে? বাট নর্মাল স্ট্যাটিক সিএসএস সে মেন, মানে এইখান থেকে শুরু হয়। টেলভিট বা যে কোনো একটা লাইব্রেরি তুমি যদি ইনস্টল করো, ওরা কি করে, সিএসএস ইউজ করে, ওদের নিজস্ব সিএসএস আছে, ওইগুলোকে জাস্ট ইনজেক্ট করে দেয়। কি করে? ক্লাস নেম আর আইডি নিয়ে। ক্লাস নেম আইডি কি সব বলবো, ওকে? শুরু করছি আজকে একটা মেইন জিনিস নিয়ে, ফর্ম। ওকে। যেটা কিনা কালকে হয়নি, ফর্মস ইন এইচটিএমএল। ফর্ম কি? এই যে লগ ইন করছি, এটা একটা ফর্ম। এখানে একটা আমাদের একটা লেবেল থাকবে, একটা ইনপুট থাকবে। ইনপুট অনেক ধরনের হতে পারে। তুমি একটা গুগল ফর্ম ধরে নাও না, সেখানে তুমি সিলেক্ট করতে পারো অনেক অপশন থেকে। তুমি ইনপুটে লিখতে পারো, তুমি সেখানে নাম্বার লিখতে পারো, মেল আইডি লিখতে পারো, পাসওয়ার্ড লিখতে পারো, সবকিছু লিখতে পারো। তারপর ফর্মের কাজটা কি হয়, ফর্মটা কিছু তো কাজ হয়, ফর্মটা সাবমিট করতে হয়। ফর্মটা সাবমিট করার পর কি হয় আইডিয়ালি, নয় তুমি অন্য একটা পেজে চলে যাবে ওইটার জন্য, নয় একটা এপিআই কল হবে। এপিআই কলটা তোমার যে ডেটাগুলো সেগুলো সাবমিট করবে ব্যাকএন্ডকে। ব্যাকএন্ড দেখবে আচ্ছা আচ্ছা আমার এই ডেটা, এই ডেটাগুলোকে ইন্সপেক্ট করবে। সেখানে তোমার পাসওয়ার্ড, ধরো তুমি লগ ইন করছো এখানে, ও কি করবে, ইমেলটা নেবে, পাসওয়ার্ডটা নেবে, পাসওয়ার্ডটা ম্যাচ করবে। এমনি এমনি কি করে, এমনি এমনি স্টোর হয় না, হ্যাশ হিসাবে স্টোর হয়। মানে তোমার এই যে সৌভিক@123 বা যাই হোক, সেটা তোমার সৌভিক@123 বলে কিন্তু সেভ হয় না, সেটা হয় তোমার একটা হ্যাশ হিসাবে। ধরো তুমি এরকম একটা হ্যাশ কোড হিসাবে। আর সেটা ডিক্রিপ্ট তুমি করতে পারবে না যতক্ষণ না তুমি একটা সিক্রেট কোড বা কিছু ইউজ করছো। অনেক ধরনের অথেন্টিকেশন হয়, ঠিক আছে, সেখানে আমি যাচ্ছি না এখন। বাট ফর্ম তুমি যে কোনো ওয়েবসাইট বানাও, যে কোনো জায়গায় তোমাকে ফর্মের সাথে ডিল করতেই হবে। রেজিস্টারে অনেক, দেখো এখানে ইমেল আছে, ফোন নাম্বার আছে, এটা একটা সিলেক্ট টাইপ। ওকে। এই যে এই যে ফর্মের মধ্যে আমরা যেগুলো ইউজ করছি, ওকে, এই যে এটা কি ইনপুট। ইনপুট টেবিল, আচ্ছা সেমান্টিক টাইপস আমি পরে আসছি, আগে এগুলো বলে দিই। ইনপুট যেগুলো হচ্ছে, ইনপুট অনেক টাইপের হয়।
ইনপুট কি আমরা শুধু ফর্মে ইউজ করি? না, আমরা অন্য জায়গাতে ইউজ করতে পারি। ধরো এখানে আমরা একটা লিস্ট বানিয়েছি, ওকে, এখানে আমাদের অনেক ডেটা আছে, আমাকে একটা জিনিস সার্চ করতে হবে এখান থেকে। আমি তো স্ক্রল করতে করতে যাবো না, আমাকে তো সার্চ অপশনও রাখতে হবে, সেখানে আমরা ইনপুট ট্যাগ ইউজ করি। ওকে, কত ধরনের ইনপুট ট্যাগ হয়? ইনপুট একটাই হয়, ঠিক আছে, ইনপুট ট্যাগ, যেটা কিনা অটো ক্লোজিং ট্যাগ। ইনপুট টাইপ অনেক ধরনের হয়। ইনপুট টাইপ ইজ ইকুয়াল টু টেক্সট, মানে নর্মাল টেক্সট। ওকে, দেখিয়ে নিচ্ছি। আমি একটা নর্মাল ফর্ম বানিয়েছি, ঠিক আছে, স্টাইলিং আমি সরিয়ে দিচ্ছি এখন। ফর্মের মধ্যে কি আছে? একটা ইনপুট টাইপ টেক্সট আছে, একটা ইনপুট টাইপ ইমেল আছে, আর একটা বাটন আছে। বাটন, বাটনের জায়গায় আমি একটা ডিপকেও, আমি একটা স্প্যানকেও স্টাইল করে বানাতে পারি, ঠিক আছে। আমি একটা স্প্যানকে তার হাইট উইডথ দিয়ে, তার উপর হোভার স্টেট দিয়ে, তার উপর ডিসেবল এনেবল সব স্টাইলিং দিয়ে করে করতেই পারি। বাট আমরা করবো না, কেন বলো তো? বলো তো, কেউ টাইপ বলতে পারবে কেন করবো না? টাইপ সাবমিটে সাবমিটে কল করা যাবে এপিআই না? কেন, তাহলে আমরা তো স্প্যানেও করতে পারি। হ্যাঁ, বাট ফর্মের রেসপেক্টে বলছি না, আমি ফর্মের রেসপেক্টে বলছি না, জাস্ট তুমি ভাবো একটা বাটন আছে ইন্ডিপেন্ডেন্ট অফ ফর্ম, ঠিক আছে, একটা এখানে একটা ফর্ম মানে বাটনের জায়গায় আমি একটা স্প্যান করলাম, সেখানে আমি সেম সাবমিট করলাম, আর এখানে একটা ধরো অন ক্লিক ফাংশনে আমি একটা এপিআই কল করে দিলাম, ঠিক আছে, আমি তো করতেই পারি। এটাকে স্টাইলিং করে আমি একদম সেম যেমনি বাটন দেখতে সেম বানিয়ে দেবো, একদম স্টাইলিং করে, দুটো সেম পাশাপাশি। আমি কেন বাটন ইউজ করবো তাহলে? বাটন ইউজ করব কারণ হচ্ছে বাটন যখন আমি ইউজ করব তখন বাটন টাইপটা সিলেক্ট করতে পারবো, যখন আমি স্প্যাম বা ডিপ সিলেক্ট করব ওটা অনলি ফর টেক্সট হিসাবে আসবে। এটা তো একটা রিজন বটেই, আরো অনেক রিজন আছে। বাটনে ডিসেবল এনেবল এগুলো ইনবিল্ট থাকে, ওকে। আমাকে যদি ডিসেবল এনেবল করতে হয়, আমি জাস্ট ডিসেবল করে মানে একটা কিওয়ার্ড ইউজ করে এটাকে ডিসেবল করে দিতে পারবো। ফার্স্ট, সেকেন্ড হচ্ছে এসইওর জন্য। এইগুলো হচ্ছে যে আমরা একটু বাদে যেটা আসবো মেইন জিনিস, সেমান্টিক ট্যাগস। সেমান্টিক ট্যাগস এর জন্য এই নেমিং কনভেনশন গুলো খুব ইম্পর্টেন্ট, ওকে। আমি আস্তে আস্তে এগুলো সব সেমান্টিক ট্যাগস, নিজস্ব ফর্ম, লেবেল, ইনপুট, এগুলো নিজস্ব সেমান্টিক ট্যাগস, ওকে। লাইভ সার্ভার স্টার্ট করি, দিয়ে দেখাই কিরকম দেখতে হয়। ওকে, একটা নেমে আমি টেক্সট করতে পারি। ইমেল, ইমেলে ধরো আমি চাকুশি একটা দিয়ে দিলাম, ঠিক আছে, আমি সাবমিট করলাম। আমাকে একটা ওয়ার্নিং নিজস্ব এইচটিএমএল দিয়ে দেবে, প্লিজ ইনক্লুড অ্যান @, ওকে। নর্মালি নর্মালি যখন প্রোডাকশনে কাজ হয় তখন কি এরকম হয়? হতে পারে, বাট আমরা নিজস্ব আমাদের ওয়ার্নিং দিই। ধরো কেউ টাইপ করছে, টাইপ করা সব হয়ে গেল, টাইপ করার পর আমাদের প্রথম কাজ, আমরা কি এপিআই কল করে দেবো ডিরেক্টলি? আমরা কি ডিরেক্টলি ব্যাকএন্ডকে ডেটা দিয়ে দেবো? না, আমরা আগে নিজস্ব একটা ফ্রন্ট এন্ডে চেক লাগাবো যে ভাই আমি যে ডেটাগুলো করছি ঠিকঠাক করছি তো, বেকার বেকার আমি এপিআই কল করছি না তো, আমি যা হোক একটা ইমেল আইডি ABCDEFGH দিয়ে সাবমিট করে দিলাম, ব্যাকএন্ডের কাছে কেন আমি এক্সট্রা কল দেবো? কেন আমি নেটওয়ার্কের উপর লোড দেবো? আমি আগে চেক করে নেবো আমার কাছে সব ডেটা আছে কি। ধরো আমার একটা এখানে এমন একটা আছে, ধরো আমি আরেকটা বানিয়ে নিচ্ছি ইনপুট। ধরো আমি নাম দিলাম ডেসক্রিপশন, ডেসক্রিপশন এটা লেবেল বানিয়ে নিলাম। জাস্ট আমি ডিএসসি লিখছি, আমার লিখতে এখন ইয়ে লাগছে তাই। তো এখানে ধরো ডেসক্রিপশন আছে, আমার ধরো এই ডেসক্রিপশনটা লাগবেই না, মানে তুমি দিতেও পারো নাও দিতে পারো, আমি চেক করব সেটা, আমাকে চেক করতে হবে নিজের ফ্রন্ট এন্ড থেকে যে এটা কি কম্পালসারি ফিল্ড না এটা অপশনাল ফিল্ড। নেম, ইমেল এগুলো কম্পালসারি ফিল্ড। তুমি একটা লগ ইন করছো, তুমি নেমই মানে ইমেলই দিলে না, পাসওয়ার্ডই দিলে না, তুমি লগ ইন করে নিলে হতে পারবে? মানে তুমি তুমি এজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার বা তুমি এজ এ ডেভেলপার কি ভাববে যে না আমি এপিআই কল করে দিই, ওইখান থেকে তো এরা চলেই আসবে, আমি কেন বেকার খাটতে যাব? ঠিক আছে, এটা কিন্তু হবে না, বার করে দেবে কোম্পানি থেকে। আগে তুমি এজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার তোমার কাজ হচ্ছে সবকিছু চেক করে নেওয়া বিফোর মেকিং এন এপিআই কল। একটা ফর্মে তোমার
দেখেছো অনেক জায়গায় দেখেছো পাসওয়ার্ড তারপর কনফার্ম পাসওয়ার্ড দেখেছো তো? আমাদের কিন্তু ওটা ফ্রন্ট এন্ড থেকে চেক হয় পাসওয়ার্ড আর কনফার্ম পাসওয়ার্ড সেম কিনা। ব্যাক এন্ডে আমি রিকোয়েস্ট করবো, ব্যাক এন্ড থেকে এরার আসবে, হ্যাঁ এটা তো ভুল হয়ে গেছে দাদা, তারপর আমি দেখাবো, ওরকম কিন্তু হয় না। আমাদের এগুলো সব ফ্রন্ট এন্ড থেকে চেক করতে হয়। আর ফর্ম সব সময় তুমি যে কোনো একটা ওয়েবসাইটই কাজ করে কি ইউজার ডেটা নিয়ে, বিজনেসটা কি ডেটা নিয়ে না। তো ডেটা কালেকশনের জন্য ফর্ম ইউজই করা হয়। বাট ইনপুট ট্যাগ কি শুধু ফর্মে ইউজ করা হয়? না, ইনপুট ট্যাগ বা বাটন বা লেবেল শুধু কি ফর্ম ইউজ করা হয়? না, আমরা যে কোনো জায়গায় ইউজ করতে পারি, ফর্মের বাইরেও, জাস্ট একটা এন্ট্রি নেওয়ার জন্য ইনপুটের, ঠিক আছে? এইখানে আমরা দু ধরনের ইনপুট দেখলাম, একটা টেক্সট টাইপ, একটা ইমেল টাইপ। ওকে, দু তিনটে আরো দেখি। রেডিও, ওকে, এইটা যে কেন আসে, এই দেখো, এই যে রেডিও বাটনটা, এগুলো কখন আসে? সিলেক্ট ইউর জেন্ডার, এটাকে আমরা একটা ড্রপ ডাউনেও করতে পারি, যেখানে আমি একটা সিলেক্ট করলাম মেল ফিমেল আদার্স, ওকে। বা আমরা একটা এরকম একটা ইয়েও করতে পারি, এখানে আমরা ক্লিক করলে এটা ক্লিক হয়ে যাবে। নর্মালি এই যে তুমি স্ট্রাকচারটা দেখছো, অনেক গভর্নমেন্ট ওয়েবসাইট দেখবে জাস্ট এরকমই করে দেয়, তার উপর সিএসএস করে দেয়, ওকে। বাট অনেক দেখবে অনেকগুলো এরকম ডিজাইনিংও হয়, মানে এই জিনিসটা, এটা কিন্তু তোমার অনেক সময় দেখবে টিকমার্কও হয়, ওকে। এরকম একটা সুন্দর ডিজাইন থাকে একটা, এটা তুমি ইয়ে ডিস্ক টাইপ দেখছো, এটাকে স্কোয়ার শেপের করে এর মধ্যে মানে ক্লিকেবল করে এটাকে খুব সুন্দর ডিজাইনও করে অনেকে। বাট স্ট্রাকচারটা কি? আজকে তুমি একটা জিনিসের ওপর তাকে জামা পরাচ্ছ, তাকে সাজাচ্ছ গোজাচ্ছ, বা স্ট্রাকচারটা কি? ওই বডিটাই না। এইটা হচ্ছে তার, মানে এইচটিএমএল এর এই জিনিসগুলো হচ্ছে তার বডি। এর উপর তুমি যাই সাজা গোজা করো, তোমাকে বেসটা কিন্তু এইগুলোই, এগুলো সব যেগুলো কিনা একদম সিম্পল, একদম বেকার দেখতে লাগছে, কোনো মানে ইউআই নেই, কিচ্ছু নেই, যাচ্ছে তো একেবারে, ওকে। তারপরে দেখি আর কি আছে, আর কোন ইনপুট গুলো ইম্পর্টেন্ট। চেকবক্স, চেকবক্স কি? অনেক সময় দেখবে তুমি ধরো একটা ইন্টারভিউ, মানে কি জনটাকে বলে, কোম্পানি অ্যাপ্লিকেশন তো অনেকজন ভরো, লাস্টে একটা আসে না যে তুমি কি সব টার্মস এন্ড কন্ডিশনস অ্যাপ্লাই মানে ইয়ে করছো, তোমাকে চেকবক্সে চেক করতে হয়, সেটাই হচ্ছে চেকবক্স, ওকে। হ্যাঁ, আমি করছি, ঠিক আছে। এটা যদি চেকবক্স যদি এনেবেলড হয়, আমি সাবমিটটাকে এনেবেল করে দেবো, সাবমিট করতে পারবে, ওকে। এটা হচ্ছে চেকবক্সের কাজ। তারপর কি ফাইল, আপলোড ইওর ইমেজ, তোমার পাসপোর্ট সাইজ ছবি দাও, এটার এই ডাইমেনশন থাকবে, এটা তোমায় ইয়ে করতে হবে, এরকম একটা তুমি ছবি সাবমিট করো, ঠিক আছে। এখানে তুমি যেই ক্লিক করবে তোমার এটা খুলে যাবে, তুমি সাবমিট করতে পারবে ফাইল, ঠিক আছে। অনেক ওয়েবসাইটে দেখবি এরকমই স্টাইলিং এ দিয়ে দেয় জাস্ট এইচটিএমএল টা ইউজ করে, বাট করা উচিত না। মানে তোমাদের একটুখানি খাটনি করা উচিত, এগুলোর ওপরে একটু স্টাইলিং করা উচিত, ওকে। রেঞ্জ, রেঞ্জ কি হয়? যখন ধরো আমাদের একটা, আমরা ফ্লিপকার্টে, ঠিক আছে, আমাদের একটা বাজেট সিলেক্ট করতে হয়। ধরো আজকে তনিমেষ একটা আইফোন কিনছে, ঠিক আছে, এবার ও বাজেট রেখে দিল 60,000 টাকার মধ্যেই আমাকে দেখা। তখন কি ও রেঞ্জ ইউজ করবে, এখানে একটা স্টার্টিং পয়েন্ট থাকবে, একটা এন্ডিং পয়েন্ট থাকবে, আমি এই পয়েন্টে আমি 60,000 ওপর যেতে পারবো না, আমি গরিব মানুষ, ঠিক আছে, আমি এর ওপর যেতে পারবো না। তো এটাই হচ্ছে রেঞ্জ, ঠিক আছে। রেঞ্জের এইটাই ইউটিলিটি। রেঞ্জটাকেও আমরা অনেক ইয়ে করতে পারি, স্টাইলিং করতে পারি, যেমনি ফ্লিপকার্টে হয় স্টাইলিং, একটা ব্রেকেবল রেঞ্জ হয়, এখান থেকে ই অব্দি একটা রেঞ্জ হলো, এখান থেকে ই অব্দি একটা রেঞ্জ হলো, সেটা আবার গ্রাফ হয়, অনেক অনেক কিছু করা যেতে পারে, ঠিক আছে। এগুলো সব সিএসএস যখন শিখবো তখন আসবে, বাট বেস হিসাবে এগুলোই ইউজ হয়, এইগুলোর ওপর যা কারসাজি হয় সেগুলো, ওকে। ইনফর্ম ইনপুট এইগুলোই, বাকি বাকি অত ইম্পর্টেন্ট কিছু নেই, যা আছে দেখে নিও। এরপরে ইনপুট বাদে আর একটা হচ্ছে সিলেক্ট, ওকে। সিলেক্ট, একটা সিলেক্ট জেন্ডারের সিনারিও বললাম। সিলেক্ট নর্মালি তোমাকে আগে দেখাই সিলেক্টটা, এইটাকে ঠিক করতে হবে আমার।
সিলেক্টে এই দেখো এরকম আছে, বাট নর্মালি তোমরা যখন ইয়েতে দেখো, মানে কোনো ওয়েবসাইটে দেখো, আমি জানি না, আমাদের এই যে এখানে এটা কি এরকম দেখতে, এটা স্টাইলিংটা তো অনেক ভালো, রাইট? আমরা কি করি, আমরা এই সিলেক্টটাকে ইউজ করি, এটাকে মানে কাস্টম সিলেক্ট। ওকে, কাস্টম সিলেক্ট কি হয়, এই সিলেক্টটার উপরই আমরা এটাকে, এর যে অপশনের স্টাইলিং, এটার যে এরকম দেখাচ্ছে সেটাকে বড় করা, সেটাকে কালারফুল বানানো করে আমরা নিজস্ব একটা কাস্টম সিলেক্ট বলে বানিয়ে দিই। ওকে, আর সেটাকে আমরা পরে ইউজ করি, সেটা একটা কমন, আমরা একটা, মানে কোডিং এর রিইউজেবিলিটি সবচেয়ে মেন। তোমার কোড যত রিইউজেবল হবে তুমি তত ভালো একটা কোডার। ওকে, তুমি 40 জায়গায় ইনপুট আলাদা আলাদা বানাবে না, তুমি এক জায়গায় একটা ইনপুট বানাবে যেটা কিনা স্টাইলড হবে, আর ওই ইনপুটটাকে তুমি একটা বেস নিয়ে নেবে। তখন তখন তোমার কাছে এইটা কিন্তু ইনপুট না, তুমি যে স্টাইল করে ইনপুটটা বানিয়েছো ওটা তোমার ইনপুট। তুমি সেটাকে তুমি এমনি নর্মাল টেক্সট ইনপুটে ইউজ করতে পারো, তুমি সেটাকে চেকবক্স ইউজ করতে পারো, সেটাকে তুমি এমনি রেডিও বাটন ইউজ করতে পারো, যেখানে কিছু ইউজ করতে পারো, বাট সেইগুলো হয়ে যাবে তখন তোমার মেন জিনিস। তুমি সেগুলো শেয়ার করে নিজস্ব বানাতে পারো, আর নিজস্ব বানিয়ে তুমি তারপর সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারো। এই যে একবার বানানো হয়েছে এটা, এটা কিন্তু বারবার এখানে ইমপ্লিমেন্ট, মানে আবার বানানো হয়নি, এটা একবারই বানানোর পর এটা এই জিনিসটাকেই জাস্ট রিইউজ করা হয়েছে এতবার। ওকে, 40 জায়গায় 40 জিনিস বানাবো না আমরা, আমরা একটা জায়গায় বানাবো, সেটাকে আমরা রিইউজ করবো। সিলেক্টের জন্য আমরা যেটা বানাই সেটা হচ্ছে কাস্টম সিলেক্ট। অনেক লাইব্রেরি নিজস্ব সিলেক্ট দেয়, রিয়াক্টের রিয়াক্ট সিলেক্ট আছে। ওকে, বাট মেন ব্যাপারটা হচ্ছে আমরা নিজস্ব এই জিনিসগুলো বানাতে পারি। আমাদের সবসময় যে লাইব্রেরি ইম্পোর্ট করে অন্য একজনের বানানো জিনিস ইউজ করতে হবে তা না। আমাদের রিয়েল প্রজেক্টসে আমাদের নিজস্ব কম্পোনেন্ট হয়, স্টাইলিং কম্পোনেন্ট, যেগুলো আমরা ইউজ করি। ওকে, আচ্ছা, সিলেক্টে আমরা জাস্ট মাল্টিপল কিওয়ার্ডটা ইউজ করে এটাকে মাল্টিপল সিলেক্টও করতে পারি। মানে ধরো আমি বলতে চাইছি যে আমি কিসের ওপর পড়াশোনা করেছি, আমি ধরো সায়েন্সের ওপর করেছি, প্লাস আমার পলিটিক্যাল সায়েন্স ছিল ক্লাস 10-এ, এরকম সব আমি সিলেক্ট করতে পারি, এইগুলো আমার সাবজেক্ট ছিল। সেগুলো কি করবো, জাস্ট মাল্টিপল কিওয়ার্ডটা ইউজ করে দেবো সেখানে। ওকে, বাকি জিনিস কিছু ট্যাগ যেগুলো দাদা বললো, বোল্ড ট্যাগ। ওকে, বোল্ড ট্যাগ, বোল্ড ট্যাগ কি করে, H1 যখন আমরা দেখছিলাম দেখেছি নিজস্ব বোল্ড হয়ে যাচ্ছে, বা হেডিং ট্যাগ H2 যখন ইউজ করছিলাম সেটা একটু কম বোল্ড হচ্ছে। নিজস্ব একটা স্টাইলিং দিয়ে একটা বোল্ড করে দেবে একটা টেক্সটকে ইম্পর্টেন্ট করানো। ধরো তুমি একটা মেল করছো আজকে, সেখানে তুমি তোমার নামটা, তুমি তোমার কাজটা, মানে তুমি এই পারপাসে সেগুলোকে তুমি হাইলাইট করতে চাও, তখন আমরা কি করবো, বোল্ড ট্যাগ ইউজ করতে পারবো। ওকে, এবার আমরা আসি স্ট্রং ট্যাগে। আচ্ছা, এখানে একটুখানি দাঁড়াও, এইখানে এইটাও তো তোমার বোল্ড হলো, এইটাও তো বোল্ড হলো, স্ট্রং এও তো বোল্ড হলো, ঠিক আছে? তো আমরা ইয়ে কেন ইউজ করব, আমরা কেন, মানে বোল্ড কেন, তা দুটো একই জিনিস কেন এখানে, কেউ বলতে পারবে কেন দুটো বোল্ডও আছে স্ট্রংও আছে, কেন ভাই? বলো, কেউ বলো কেন ইউজ করব, কেউ ট্রাই করো, কৌস্তব, আকাশ, জয়দীপ, রাহুল, তনিমেষ। ব্লক লেভেল বলে, হুম, স্ট্রং ট্যাগটা ব্লক লেভেল বলে। মেন জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে এইখানে না, দেখো যে বি, বি কোনো সেন্স দেয় না, বি হোয়াট ইজ বি, ঠিক আছে? বি একটা, মানে তুমি ধরো আজকে একটা নেমেন, ঠিক আছে, তুমি আজকে একটা কোডার না, তুমি জানোই না বোল্ড ট্যাগ কি। ওকে, তো তুমি কি বুঝবে বি ট্যাগ মানে কি করে, ছাতার মাথা? এ ট্যাগ, বি ট্যাগ, সি ট্যাগ, এগুলো কি? স্ট্রং, নামে বোঝা যাচ্ছে যে এটা একটা টেক্সটকে বোল্ড করতে পারে। স্ট্রং মানে কি, এটার একটা, এটার যে নেমটা
সেটা একটা ডেফিনিশন হয়ে যাচ্ছে ট্যাগটার। সিলেক্ট, আমি বুঝতে পারছি এখানে এই ট্যাগটা ইউজ করে আমি সিলেক্ট করতে পারি। বাটন, আমি বুঝতে পারছি বাটন একটা বাটন, এটাকে আমি একটা বাটন ট্যাগ হিসেবে ইউজ করবো। ইনপুট, ইনপুট ট্যাগ হিসেবে ইউজ করব। বডি, ফর্ম, এদের নেম, নেমের যে সিমেন্টিক সেটা আমরা বুঝতে পারছি। এই সবগুলো হচ্ছে সিমেন্টিক ট্যাগস, যেটা কিনা আমাদের নেক্সট টপিক। সিমেন্টিক ট্যাগস, সিমেন্টিক ট্যাগস কি করে, আমাদের যে ট্যাগস গুলো আমরা নামেই বুঝে যাই, তার সেমেন্টিকেই বুঝে যাই যে এইগুলো এই ট্যাগ, সেটা আমাদের বলে সেমেন্টিক ট্যাগস। ফার্স্ট ডেফিনেশন। কাজ কি, সেকেন্ড ডেফিনেশন। এসইও ইমপ্রুভ করে। থার্ড, আমরা আজকে সুস্থ মানুষ, ওকে। কাল ধরো এমন কেউ আছে যে আমাদের ওয়েবসাইট ইউজ করবে, বাট সে ফিজিক্যালি ডিসেবলড, ওকে। তো তাকেও তো আমাদের ওয়েবসাইট ইউজ করতে দিতে হবে, রাইট? এই জিনিসটা সেমেন্টিক ট্যাগ ইউজ করে আমরা ওয়েব অ্যাক্সেসিবিলিটি করতে পারি। ওয়েব অ্যাক্সেসিবিলিটি কি, সবার কাছে যেন আমাদের ওয়েব পেজটা অ্যাক্সেসিবল হয়। শুধু যে মাউস ক্লিক করে আমি এখানে যাব, তারপর আমি এন্টার করতে পারবো, এরকম না। আজ ধরো আমার কাছে একটা হাত নেই, আমি জাস্ট কিবোর্ড ইউজ করতে পারবো একটা হাত দিয়ে, ওকে। আমাকে তার জন্যও ওয়েবসাইটটাকে রেডি রাখতে হবে। আমি জাস্ট এটা একটা অত ডিপ ডাউন করবো না, জাস্ট একটা এক্সাম্পল দেখাচ্ছি। আমি জাস্ট এই ওয়েবসাইটটা ট্যাব ইউজ করছি, জাস্ট ট্যাব টিপলাম, ঠিক আছে, এখানে চলে গেল। আবার ট্যাব টিপলাম, এখানে চলে গেল। আবার ট্যাব টিপলাম, এখানে চলে গেল। আবার ট্যাব টিপলাম, এখানে, আবার এখানে, তারপর আবার ডান দিকে চলে এলো, তারপর এখানে চলে এলো। এই যে বাটন, ও বুঝে যাচ্ছে এগুলো বাটন, ঠিক আছে। কারণ কি, আমরা সেমেন্টিক ট্যাগ ইউজ করেছি এখানে বাটন বলে। তো যখন আমি ট্যাব ক্লিক করছি এখানে চলে যাচ্ছে। আমি যদি এন্টার টিপি আমাকে ডেমো দিয়ে দেবে। তো মাউস ছাড়াও আমরা কিন্তু কন্ট্রোল করতে পারছি ওয়েব পেজটাকে আমাদের। তা আজ কালকে একটা ফিজিক্যালি ডিসেবল মানুষ আমাদের ওয়েব পেজ কিন্তু অ্যাক্সেস করতে পারবে। ওয়েব অ্যাক্সেসিবিলিটির আরো অনেক জিনিস আছে, টেক্সট টু ভয়েস আছে, অনেক কিছু আছে। ওটাতে এত ডিপ ডাউন করব না। বাট সেমেন্টিক ট্যাগস ওয়ান অফ দ্য মোস্ট কমন কোয়েশ্চেন্স আস্ক ইন ইন্টারভিউ। তুমি যদি কালকে ইন্টারভিউতে ফ্রন্ট এন্ড ডেভেলপমেন্টে ইন্টারভিউতে বসো, একটা প্রশ্ন আসবেই, সেমেন্টিক ট্যাগস কি। HTML5 এর যে ভার্সন আপডেট হয়েছিল সেখানে সেমেন্টিক ট্যাগস ইন্ট্রোডিউস করা হয়েছিল। সেখানে অনেক 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 ট্যাগস ইন্ট্রোডিউস করা হয়েছিল, হেডার, ন্যাভ, মেইন, সেকশন, আর্টিকেল, ফুটার, ঠিক আছে। নামই বুঝে যাওয়া যায় এরকম ট্যাগ হচ্ছে সেমেন্টিক ট্যাগ। হেডারে আমি বুঝে যাবো এটা একটা হেডার, ন্যাভে আমি বুঝে যাবো এটা ন্যাভ বার, মেইন মানে মেইন কন্টেন্ট, সেকশন একটা সেকশন, আর্টিকেল একটা আর্টিকেলের জায়গা, ফুটার, অ্যাসাইড, এগুলো সব আমি নেমে বুঝে যাব। আমরা অনেক সেমেন্টিক ট্যাগস দিয়ে আমরা চলেও এসেছি এতক্ষণে, আমরা আমাদের ইয়েতে অনেক ইউজও করে নিয়েছি। হেড ট্যাগ, টাইটেল ট্যাগ, লেবেল ট্যাগ, ইনপুট ট্যাগ, এগুলো সব কিন্তু সেমেন্টিক ট্যাগ। কারণ কি, আমরা ওদের নেম দিয়ে বুঝে যাচ্ছি যে এটা একটা ট্যাগ আর এটা এটা কাজ হতে পারে। বাট বি কি ভাই, বি মানে কি, হোয়াট ডাজ বি রিপ্রেজেন্ট, আমি বুঝতে পারবো না। স্ট্রং এর জন্য ইউজ করা হয়, কারণ এটা সেমেন্টিক ট্যাগ, আর যেটা বললে তোমরা ইনলাইন ব্লক, ওটা, ওকে। এটাও প্রশ্ন আসতে পারে, যখন বোল্ড আছে তখন স্ট্রং কেন করবো। এখানে না HTML CSS এ তোমরা অনেক জিনিস, যারা টেক ব্যাকগ্রাউন্ডে আছো বা যারা নন টেক ব্যাকগ্রাউন্ডেও আছো, যাতে স্কুল বা আগে পড়ানো হয়েছে এইসব, সেই সময় তোমরা এইগুলো দিয়ে চলে এসছো। বাট আমরা এখন যেগুলো পড়বো সেগুলো ওই জিনিসগুলো ফোকাস করবো যেগুলো ইন্টারভিউতে জিজ্ঞেস করতে পারে। সেমেন্টিক ট্যাগস খুব একটা বড় জিনিস, এটা কিন্তু ইন্টারভিউতে জিজ্ঞেস করে। আমি যে কটা ইন্টারভিউ তে বসেছি সেমেন্টিক ট্যাগস জিজ্ঞেস করেছে। ওয়েব অ্যাক্সেসিবিলিটি জিজ্ঞেস করেনি, বাট যখনই তোমরা সেমেন্টিক ট্যাগস এক্সপ্লেন করবে ওয়েব অ্যাক্সেসিবিলিটিটা বলে দেবে। প্রথমেই বলবে সেমেন্টিক কি ট্যাগ কি, মানে যেটা আমরা নেম দিয়েই বলতে পারি। সেকেন্ড তোমরা এক্সপ্লেন করবে হচ্ছে যে এটা আমাদের এসইও কে খুব ফ্রেন্ডলি করে, ঠিক আছে, আমাদের এসইও এর জন্য খুব ইউজফুল এটা। থার্ড তুমি বলবে হচ্ছে এটা ওয়েব অ্যাক্সেসিবিলিটি খুব ইউজ করে, ওকে। ইন্টারভিউকে তুমি যত বেশি ইনফরমেশন দেবে ইন্টারভিউ তত বেশি ইমপ্রেসড হবে তোমার উপর, ওকে। তারপরে আমরা হচ্ছে লিঙ্ক, ঠিক আছে। যদি আমরা কোনো CSS ফাইল বা ধরো কোনো ইমেজকে আমরা লিঙ্ক করতে চাইছি, ঠিক আছে, বা কোনো ধরো এমন ইমেজ আছে যেটাকে কিনা আমরা আমাদের ওয়েবসাইট লোড হওয়ার
আগেই লোড করতে চাইছি ইমেজটাকে। নর্মালি দেখবে ওয়েবসাইট লোড হচ্ছে, ইমেজটা আস্তে আস্তে আসছে, ঠিক আছে? ধরো আমরা তার আগেই লোড করতে চাই, একটু টাইম নিক, বাট আমার ইমেজটা লোড করে তারপর লোড করবো, ওকে? বা ধরো ফন্ট, আমরা তো নর্মাল অনেক ফন্ট ইউজ করি। নর্মাল ফন্ট তো সবাই এডিটিং অ্যাপে, ইয়েতে বা টেক্সটে যখন ইউজ করেছো। ধরো আমরা কোনো একটা ফন্ট ইম্পোর্ট করতে চাইছি, আমাদের ডাউনলোডেড ফন্ট, ওকে, যেগুলো সিএসএস নিচে থেকে প্রোভাইড করে তার বাইরে, সেগুলোর জন্য আমরা লিঙ্ক ট্যাগটা ইউজ করে সেগুলোকে আমরা লিঙ্ক করতে পারি আমাদের সাথে। লিঙ্ক ট্যাগটা কোথায় ইউজ হয়? লিঙ্ক ট্যাগটা ইউজ হয় হেডার। লিঙ্ক ট্যাগটা হেডারেই কেন ইউজ হয়? প্রশ্ন, ইন্টারভিউ কোয়েশ্চেন, কেন ইউজ হয়? লিঙ্ক ট্যাগটা হেডারে কেন ইউজ হয়? কারণ আমরা যখন পেজটা হুম, কারণ যখন পেজটা লোড হবে, যখন আমি সামনে হেডে করব, মানে পেজটা লোড হওয়ার আগেই স্টাইলিংটা চলে আসবে, দেন লেখাগুলো আসবে। কিন্তু যখনই লিঙ্কটা লাস্টে করব, মানে হচ্ছে হেডের বাইরে করব বা বডির বাইরে করব, ফার্স্টে এইচটিএমএল এর কন্টেন্ট গুলো আসবে, মানে হচ্ছে উইদাউট স্টাইল, দেন হুম, স্টাইলটা অ্যাপ্লাই হবে যখন হুম, রিপ্লেস করব রাইট, পেজ। ভেরি গুড, ভেরি গুড, সাবাস, এই তো। বাকিরা বুঝলে ও কি বললো? হ্যাঁ স্যার। মানে দেখো, একটা ওয়েবসাইটে ও যেটা বললো আর একটু ইলাবোরেট করে দিই, ঠিক আছে? ও একদম ঠিক বলেছে। আমরা যখন ওয়েবসাইটটাকে লোড করি, ঠিক আছে, সবার প্রথমে কি আসে? আমরা কালকে যখন ডম দেখছিলাম, এটাই দেখি, সবার আগে কি আসে? হেডিং, তারপর তো বডি আসে নাকি? তো আমরা কি করে যাই রাস্তায়, মানে ওপর থেকে নিচ অব্দি যাই তো। তো আগে হেডিংটাকে আমি যদি স্টাইল দিই বা ফন্ট দিই আমাদের, আগে ওটা লোড হয়ে যাবে, ওকে? তারপর বডি, কি বডির মধ্যে থাকে আমাদের কন্টেন্ট, এই কন্টেন্টটা, তার আগে তো আমাকে স্টাইলটা লোড করতে হবে নাকি? এইখানটায় আমি আগে যদি জাস্ট এলিমেন্ট গুলো দিয়ে দিই, স্টাইল পরে লোড করি, তাহলে তো একটুখানি একটা দেখবে অনেক ওয়েব পেজ দেখবে আগে একটা ফন্ট আসে, তারপর কিছুক্ষণ বাদে আর একটা ফন্ট আসে। আগে মানে অনেক সময় দেখবে ওয়েবসাইট ব্রেক করে যায়, জাস্ট এলিমেন্টস গুলো তুমি দেখতে পারো এদিক ওদিকে, জাস্ট বুঝতে পারো এখানে এলিমেন্টস আছে, কোনো স্টাইলিং লোড হয় না। কেন? কারণ স্টাইল শিটটা লোডই হয়নি। ওদের যে স্টাইল শিটটা সেটা আমাদের লোড করতে হবে আগে, এর যে ফন্টটা ইউজ করতে হবে আগে তো তাকে লোড করতে হবে, তারপর তো আমরা ইউজ করতে পারবো তাকে, তাই না? আগে যদি আমরা মানে যে যে কন্টেন্টটা আছে সেটা দিয়ে দিই, তারপর তার স্টাইলিং দিই, তাহলে কি হবে? আসবেই তো না। এটা ইউজার কি দেখবে? ইউজারের তো ইমপ্রেশনই খারাপ হয়ে যাবে, যেটা কি হলো, ওকে? এর জন্য আমরা আগে দিই, এটাও ইন্টারভিউ কোয়েশ্চেন, অনেকবার জিজ্ঞেস করা হয়। আর একটা জিজ্ঞেস করা হয় জাভা স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্ট নিয়ে, ঠিক আছে? আহ আচ্ছা, কেউ বলতে পারবে স্ক্রিপ্ট, মানে স্ক্রিপ্টটাকে আমরা হেডিংটাকে কেন দিই? স্ক্রিপ্টটাকে কি হেডিংটাকে দেওয়া উচিত না বডিটাকে দেওয়া উচিত? কোথায় দেওয়া উচিত স্ক্রিপ্টটাকে? স্ক্রিপ্টটাকে বডি ট্যাগেতেই দেওয়া উচিত, কিন্তু হেডিং ট্যাগেও দেওয়া যায়, কিন্তু পুরো পেজটা লোড করার পর স্ক্রিপ্টটাকে এক্সিকিউট করানো হয়। বাট ঠিক বলেছো, বাট এটা কি কোনো ওয়ে আউট আছে? মানে কেন, মানে আমি যদি অন্য জায়গায় করতে চাই তাহলে হেডিং এ ওয়ে হলে আউট আছে? জেএসটা আগে রান হয়ে যাবে, দেন যদি আমরা বলো। কিছু ফাংশন, মানে হেডিং এ জেএসটা রাখলে জেএসটা হুম, আগে লোড হয়ে যাবে পেজ রান হুম। লোড হওয়ার সময়। দেন আবার যদি বডিতে আমরা কোনো ফাংশন ইউজ করে থাকি, যে তো ওইটার আইডি আর ক্লাসটা পাবে না জেএস। না না, আমি বলছি এটা তো রিজন হলো কেন আমরা বডিটাকে নিচে ইউজ করি, ঠিক আছে? বাট এটা কি কোনো ওয়ে আউট আছে? মানে এটা কি কোনো, ধরো আমার আজকে আজব একটা ইচ্ছা হলো যে আহ, আমি মানে স্ক্রিপ্টটাকে হেডিংটাকে ইউজ করবো, তুমি কি করে নেবে? আমি ধরো বললাম যে একজনকে আমি কি করে নেবে, তুমি করবো, বেশ করেছি। তা ওটা কি কোনো ওয়ে আউট আছে যে আমরা এটাকে মানে স্ক্রিপ্টটাকে ইউজও করবো হেডে, বাট যে জিনিসটা আমরা চাইছি সেটাও আমরা অ্যাচিভ করতে পারবো, মানে লোড, মানে ডম লোড হওয়ার পর আমরা ডম মানে কি, আমি ডম ডম বারবার বলছি, ভয় পেয়ে যাবে না। ডম মানে হচ্ছে ডকুমেন্ট, জাস্ট ডকুমেন্টের শর্ট ফর্ম ডম, ওকে? ডম হচ্ছে ডকুমেন্ট অবজেক্ট মডিউল, ওকে? ডম অনেক সময় আসবে, তো এটা কি কোনো ওয়ে আউট আছে তো অনিমেষ? বলতে পারবে আমার যদি এরকম ইচ্ছা হয়? হ্যাঁ, তাহলে স্ক্রিপ্টটাকেই হেডের মধ্যে রেখে ওটাকে ডিলে করাতে হবে, যে পুরো পেজটা লোড হওয়ার পর যেন কি ওটা। করে কি করে কি করে কি করে, দ্যাট ইজ দ্য কোশ্চেন, কি করে জানো? স্ক্রিপ্টে ডিফার আর অ্যাসিঙ্ক ইউজ করে। এই কিওয়ার্ডটা যদি ইউজ করে দিই, তাহলে তোমার অ্যাসিঙ্ক্রোনাসলি, সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস, এই কথাটা যে কতবার তোমরা আসবে তোমাদের এই ওয়েব ডেভেলপমেন্টে বা যে কোনো তুমি প্রোগ্রামিং এ যাও,
নর্মাল সি তো যখন মানে এই ফিবোনাকি সিরিজে আসবে না, বাট যখন তুমি আস্তে আস্তে ইন্ডাস্ট্রি লেভেল কোডার হবে, যখন তুমি অ্যাপ্লিকেশন ইউজ করবে, এই সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস জিনিসটা যে কতবার আসবে বলে বোঝাতে পারবো না। কেউ বলো সিঙ্ক্রোনাস বা অ্যাসিঙ্ক্রোনাস, অনেকজনই জানো, আমি জানি অনেকজন জানো, বলো কেউ একজন বলো সিঙ্ক্রোনাস আর অ্যাসিঙ্ক্রোনাস কি বোঝো তোমরা, বাকিদেরও বলো। হ্যাঁ, মানে সিঙ্ক্রোনাস বলতে বোঝায় যে একটা কোড, যে লাইনগুলো, সেগুলো একটা লাইনের পর আর একটা করে এক্সিকিউট হবে। যতক্ষণ না আগের লাইনটা এক্সিকিউট হচ্ছে ততক্ষণ পরের লাইনটা এক্সিকিউট হবে না। কিন্তু অ্যাসিঙ্ক্রোনাসেতে যদি মাঝখানেতে কোনো কোড থাকে যেটা এক্সিকিউশন টাইমটা অনেকটা বেশি, যার জন্য পরের লাইনগুলো এক্সিকিউট হতে টাইমটা লাগে, তখন আমরা কি করতে পারি যে ওইটাকে ওইটার সাথে সাথেই অ্যাসিঙ্ক্রোনাসলি পরের লাইনগুলোকে আমরা এক্সিকিউট করাতে পারি, রাইট, যাতে ওয়েট করতে না হয়। রাইট, ভেরি গুড, ভেরি গুড, সাবাস। তো মোট কথা হচ্ছে এটা, অনেক ল্যাঙ্গুয়েজ হয় সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ, জাভাস্ক্রিপ্ট একটা সিঙ্ক্রোনাস ল্যাঙ্গুয়েজ। সিঙ্ক্রোনাস মানে কি, ও লাইন বাই লাইন যায়, আমি আগে একে দেখবো, তারপর একে দেখবো, তারপর ওকে দেখবো। এবার ধরো এ অনেক টাইম নিচ্ছে আসতে, বলে ভাই আমার টাইম লাগবে, ঠিক আছে, তো ও কি করবে, তুই যা তো ভাই, আমি পরেরটায় চলে যাচ্ছি, ঠিক আছে। এইটাকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস বানাতে পারি। অনেক অনেক ওয়ে আউট আছে, প্রমিসেস প্রমিসেস জাভাস্ক্রিপ্ট যখন পড়বো তখন দেখবো যে ভাই আমি পরের লাইনে যাব, বাট আমার এইটাও কাজ করতে থাকবে প্যারালালি। মানে ও এখানে ওর যা টাইম লাগছে, ধরো প্যারালালি, ধরো এখান থেকে আমি যাচ্ছি, ওইখানে ওর কাজ করতে থাকবে, ওর কাজ যখন শেষ হয়ে যাবে ও চলে আসবে। এই এই স্ক্রিপ্টে আমরা ডিফার আর অ্যাসিঙ্ক ইউজ করে সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করি। মানে ডকুমেন্ট ভাই তুই লোড হতে থাক, ও স্ক্রিপ্ট যখন আসবে দেখা যাবে, যখনই স্ক্রিপ্ট চলে আসবে আমি ওকে ঢুকিয়ে দেবো আমার কোডে, ঠিক আছে। এইটাও একটা ইন্টারভিউ কোশ্চেন, যেটা জিজ্ঞেস করলাম, স্ক্রিপ্ট কেন ভাই আমরা বডির নিচে রাখি, কেন আমরা স্টাইলের সাথে রাখতে পারবো না, কেন ভাই, কেন কেন রাখতে পারবো না, রাখতে পারবো, বাট তার জন্য ডিফার বা অ্যাসিঙ্ক ইউজ করতে হবে। ওকে, আমার না ব্যাকগ্রাউন্ডে বিড়ালের লড়াই হচ্ছে, একটু ইগনোর করিস প্লিজ। এরপরে আসবো ক্লাসেস অ্যান্ড আইডিস। ওকে, খুব ইম্পর্টেন্ট। এই ক্লাসেস আর আইডিস এর বেসিসে আমরা এক্সটার্নাল সিএসএস লিখি, এই ক্লাসেস আর আইডিস এর বেসিসে আমরা একটা এলিমেন্টকে ট্যাগ করি, ঠিক আছে। ধরো আজকে আমার এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, এটা একটা এলিমেন্ট, ঠিক আছে। আমার কাছে এই ওয়েব পেজে অনেক এলিমেন্ট আছে, ঠিক আছে। আমি টার্গেট কি করে করব, তুমি তুমি আজকে ধরো আকাশ, ঠিক আছে, তোমার ক্লাসে আকাশ তো হাজারটা আকাশ আছে, স্কুলে আকাশ তো খুবই কমন নেম, ঠিক আছে। তুমি আইডেন্টিফাই কি করে করবে যে এই আকাশ, ঠিক আছে, একটা আইডেন্টিফিকেশন নিজেই হয়ে যায় যে ওর নাম আকাশ। তা আমি যদি আকাশ বলে ডাকি, তাহলে ক্লাসে যে কটা আকাশ আছে সবাই উঠে পড়বে, হ্যাঁ স্যার, ঠিক আছে। আর একটা হচ্ছে ইউনিক আকাশ। ইউনিক আকাশ, তোমার ক্লাসে একটা রোল নাম্বার আছে তোমার, ঠিক আছে, সেই রোল নাম্বারটা অন্য আকাশের না, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার ইউনিক আইডেন্টিফিকেশন। প্রথম যে তোমার নাম, সেটা হচ্ছে ক্লাস, আর সেকেন্ড যে তোমার ইউনিক, যে তুমি একটা ইউনিক স্টুডেন্ট, সেটা হচ্ছে আইডি। সবকটা এলিমেন্টকে আমরা তাদেরকে আইডেন্টিফাই করি ক্লাস বা তার আইডি দিয়ে। জাভাস্ক্রিপ্টে যখন একটা ধরো এই বাটনটা, নর্মাল আমি প্লেন রিয়াক্ট ফিয়াক্ট ইউজ না করে একদম ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট তো একটা টেকনোলজি, ঠিক আছে। ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট কি জিনিস, যেটা কিনা প্লেন জেএস, এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট, সেটারও একটা ফ্রেমওয়ার্ক বানিয়ে দিয়েছে ওরা, কিছু কিছু ইউজ করতে পারবে, সেগুলো নিয়েও ওরা করে, ইউজ হয়। এইচটিএমএল সিএসএস জাভাস্ক্রিপ্ট দিয়েও আমি যে স্টার্টআপটায় কাজ করতাম, ওখানে একটা প্রোডাক্ট বানানো হয়েছিল, সেরা প্রোডাক্ট ছিল। প্রোডাক্টটা কি করতো, তোমার কল যে আছে, তোমার যে গুগল মিট আছে, সেটা কলটাকে রেকর্ড করে অ্যানালিস করে সেটাকে পুরো তোমার ডিটেলস দিত, যে তুমি কি কি বলেছো, কি কি বলতে পারতে, এআই ফিআই ইন্টিগ্রেট দিয়ে অনেক কিছু করেছিল। ওটার যে ফ্রন্ট এন্ডটা পুরো ভ্যানিলা জাভাস্ক্রিপ্টে, রিয়াক্ট ছোঁয়নি, ঠিক আছে। প্লেন নর্মাল জাভাস্ক্রিপ্ট একটা ফ্রেমওয়ার্ক বানিয়ে দিয়েছিল, সেটার উপর চলছে, তো প্রোডাক্টটা বিক্রি তো হচ্ছে, টাকা তো কামাচ্ছে, হয়। বাট বেশিরভাগ কোম্পানি এখন নতুন নতুন যা টেকনোলজি আসছে না, অ্যাডাপ্ট করে নিচ্ছে। আর কিছু কোম্পানি হচ্ছে ল্যাথখোর কোম্পানি,
এখনো অ্যাঙ্গুলার ইউজ করে, ঠিক আছে? অ্যাঙ্গুলার একটা ফ্রেমওয়ার্ক, অ্যাঙ্গুলারের নতুন ভার্সন আছে, বাট ওরা ওরা কি করে না, ওরা পুরোনো অ্যাঙ্গুলারই ইউজ করে না, কারণ ওদের এগুলো লেগাসি সিস্টেম। একটা পুরো ভাবো তুমি, পুরো একটা প্রোডাক্ট একটা টেকনোলজিতে বানানো হয়েছে, তো ওকে যদি ভার্সন চেঞ্জ করতে হয়, ও ধরো অ্যাঙ্গুলার থেকে রিয়াক্টে আসতে হবে, ওরকে টাকা দিতে হবে কত কত মাস, ভাবো তো কত বছরও লেগে যেতে পারে পুরোটাকে মাইগ্রেট করতে। অনেক এরকম মাইগ্রেশন প্রজেক্টে আমিও কাজ করেছি, যে একটা ফ্রেমওয়ার্কে একটা জিনিস বানানো আছে, ধরো ভ্যানিলা জেএস এ বানানো আছে, তো এই ভ্যানিলা জেএস এ যে বানানো আছে এটাকে আমাকে পুরো চেঞ্জ করে রিয়াক্টে দিতে হবে, কারণ কি রিয়াক্ট একটা নতুন টেকনোলজি। কাল ধরো রিয়াক্টের মার্কেট পড়ে গেল, রিয়াক্টকে চেঞ্জ করে নেক্সট জেএস চলে এলো, আমরা যে কোম্পানির লোক তারা যদি দেখে যে শুরুতেই যে আমাদের ওয়েবসাইটটা বানানোর আগে আমরা নতুন টেকনোলজিতে ইউজ করি, কারণ কি পুরোনো টেকনোলজি তো ডেপ্রিসিয়েট হয়ে যাচ্ছে না। পুরোনো টেকনোলজি মানে একটা নতুন টেকনোলজি আসে কেন, পুরোনো টেকনোলজির ড্রব্যাক গুলোকে সরাতে। তো আমরা যদি ড্রব্যাক ছাড়া ফ্রেমওয়ার্ক পাই, তাহলে আমরা কেন ইউজ করবো না? জাস্ট এই কারণে পিএইচপি মার্কেট কমে যাচ্ছে, ওকে, ডট নেট চলে যাচ্ছে। বাট তাই বলে কি পিএইচপি ডট নেট ইউজ হয় না? হয়। অনেক বড় বড় কোম্পানিতে ডট নেট পিএইচপি, এই যে সিকিউরিটি তোমার যে ট্রেডিং করো, এই যে এই ওয়েবসাইট গুলো, ডট নেট মাস্ট, ডট নেট, জাভা, জাভা যে জিনিসটা ব্যাকএন্ডে ইউজ হয়, এভারগ্রিন, কখনো শেষই হবে না। কারণ জানো, মেন কোম্পানিরা ব্যাকএন্ড তাদের জাভাতে বানায়, এমএনসিরা জাভাতে বানায়। কারণ কি, ওরা মনে করে জাভা সিকিউরিটি প্রোভাইড করে, জাভার মতো সিকিউরিটি কেউ প্রোভাইড করে না কোনো ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে? তো এইখানে এই লগ ইন বাটনে যদি আমি ক্লিক করতে চাই, আমি আমার কোডকে বোঝাবো কি করে যে আমি এই বাটনটাকে ক্লিক করেছি? আমার ওয়েবসাইটে এতগুলো বাটন আছে, ঠিক আছে, ও বুঝবে কি করে যে এই বাটনটা? ফার্স্ট আমরা করতে পারি হচ্ছে ক্লাস, বাট যদি আমরা এই ক্লাসটা অন্য কেউ ইউজ করে, ঠিক আছে, ধরো লগ ইনও ক্লাস প্রাইমারি ইউজ করছে, রেজিস্টারও ক্লাস প্রাইমারি ইউজ করছে, তাই তো দুটোকেই ও হিট করে নেবে, রাইট? আমরা তো সেটা চাই না। আমরা কি করব, এর জন্য আইডি ইউজ করব। আর এমন এমন আমাদের সিচুয়েশন আছে, ধরো আমরা তিনটে সেকশন বানাচ্ছি, ঠিক আছে, এ বি সি, এদের তিনজনের স্টাইলিং এক রাখতে চাই আমি। আমি এদের তিনজন, আমি আকাশকে মানে সব আকাশকে একটা জায়গায় বসাতে চাই, ওকে, ক্লাসে। তখন আমরা কি করব, তখন আমরা তাদের ক্লাস দিয়ে দেবো একটা, যে ভাই শোন, তোর নাম এটা, এই নামে যারা যারা আছে তাদের সাথে আমি এই কাজটা করব। বাট তুই যদি ইউনিক হতে চাস, তোকে আইডি ইউজ করতে হবে, ওকে। এটাই হলো ক্লাস, এটাই হলো আইডি। ক্লাস আর আইডি আমাদের এইচটিএমএল এর মানে কন্টেনার্স হোক বা ট্যাগস হোক, তাদেরকে ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য ইউজ হয়। ক্লাসেস হচ্ছে আমরা মানে রিইউজ করতে পারি একটা ক্লাসকে, বাট আইডি ইউনিক হয়, মনে থাকবে। এরপর আসি আমরা সিএসএস, ঠিক আছে। এটা হয়ে গেল আমাদের আগের গুলো স্ট্রাকচার অফ আ ডম, ঠিক আছে, কি কি এলিমেন্ট থাকে কি কি না থাকে। এবার এগুলোকে তো সাজাতে হবে নাকি, একটা প্যান্ডেল হয়ে গেল, বা প্যান্ডেলের মধ্যে সাজগোজ তো করতে হবে, তার জন্য হয় সিএসএস। সিএসএস এর ফুল ফর্ম কি, ক্যাসকেডিং স্টাইলিং শিট, ওকে। সিএসএস হচ্ছে গোড়া, এর ওপর ইমপ্লিমেন্ট হয়েছে এসসিএসএস, তারপর এসছে লাইব্রেরিজ লাইক মেটেরিয়াল ইউআই, লাইক টেলউইন্ড, ঠিক আছে, বুটস্ট্র্যাপ, অনেক অনেক শুনবে। সিএসএস ধরে ধরে লেখা একটা আর্ট, ঠিক আছে। অনেক কোম্পানি ডিজাইনে বিন্দুমাত্র ধ্যান দেয় না, তুমি একটা বানিয়ে দাও যেটা সুন্দর দেখতে লাগবে, রিকোয়ারমেন্ট, ওকে। আমি একটা যাও তাও করে তোমায় বলে দেবো, দেখো দেখো এরকম একটা নেভবার বানাতে হবে, এরকম একটা বডি বানাতে হবে, এরকম একটা ইয়ে বানাতে হবে, তো তুমি প্লিজ বানিয়ে দাও, ঠিক আছে, আমার অত টাইম নেই ডিজাইনের উপর, আমার কাজ চললেই হলো, ওকে। গভর্নমেন্ট ওয়েবসাইট যেরকম, ঠিক আছে, কাজ চালা ভাই, আমার অত দেখানোর কিছু নেই। যখন প্রোডাক্ট বেসডে যাবে, উল্টো হয়ে যাবে। প্রোডাক্ট বেসডে ফ্রন্ট এন্ড কিরকম দেখতে লাগছে বহুত ইম্পর্টেন্ট। ওরা কি করে তোমাকে, আমি যেটা শুরুতে বললাম, ওরা একটা ফিগমা বা ওরা একটা ডিজাইনিং, যাই হোক, একটা একটা ছবি ভাবতে পারো সেটাকে, একটা ছবি তোমাকে দিয়ে দেয়, তোমাকে এক্স্যাক্টলি ওইটা ইউজ করে করতে হবে। এবার এইগুলো কি তুমি টেলভিন বা ইয়ে দিয়ে করতে পারবে? হয়তো করতে পারবে, বাট নিজস্ব সিএসএস দিয়ে লেখা খুব ইজি, সেই সূত্রে, সেই সূত্রে ইজিও, আর সেটা এক্সাক্ট ম্যাচও খাবে। কারণ ফিগমাতেও তুমি যে যদি কোনো একটা এলিমেন্টকে মানে হোভার করো, আমি যদি দেখাতে পারতাম ভালো হতো, ফিগমা এখানে খুলবে কিনা, এই যে ফিগমা এখানে যাবে, ফিগমা যিনি ক্যানভাস ইউজ করে না অমনি টাইপেরই, ওকে। বাট ওখানে কি হয় একটুখানি মানে ডিজাইন, মানে ফিগমা হচ্ছে
সব মেইনলি প্রোডাক্ট বেস কোম্পানিতে ডিজাইনিং এর জন্য ফিগমা ইউজ করা হয়। ওকে, যারা এখানে ইউএক্স ডিজাইনার্স আছে তারা তো ফ্যামিলিয়ার বটেই, বাট মানে তোমরা একটু অ্যাজ আ ফ্রন্ট এন্ড ডেভেলপার জাস্ট জেনে নিও ফিগমাটা কি। ফিগমা আমাদের ডিজাইন দেয়, আমরা ফ্রন্ট এন্ড ডেভেলপার ওই ডিজাইন থেকে দেখে দেখে আমাদের ফ্রন্ট এন্ডটাকে বানাই। বা যদি তুমি কোনো সার্ভিস বেস কোম্পানিতে যাও, ওরা জাস্ট একটা ছবি দিয়ে দেয়, দেখ ভাই আমাকে এরকম দেখতে হবে, তুই বানিয়ে দে জাস্ট, ঠিক আছে, সেটাও করা যায়। তখন আমরা টেলভিন মেটেরিয়াল ইউআই দিয়ে বানিয়ে দিতে পারি। বাট সিএসএস বসে বসে লেখা এটা আর্ট, ঠিক আছে, এটা আমাদের শিখতেই হবে। তারপর আমরা এআইও ইউজ করতে পারি কাজ সহজ করার জন্য, ঠিক আছে। তারপর আমরা এইসব টেলভিন ফিলভিন ইউজ করতে পারি, ঠিক আছে। এখন এই এই সময় মোস্ট মানে যারা নিজস্ব ওয়েবসাইট বানাচ্ছে তারা এআই ইউজ করে তাদের ইউআই বানানোর জন্য। কাজটা এতটাই সহজ হয়ে গেছে। বাট কাল ধরো তুমি একটা ইউআই বানিয়ে দিলে, তোমার যে তুমি ধরো কালকে ফ্রিল্যান্সিং করছো, তুমি এআই কে বললে মেক মাই ওয়েবসাইট, এআই তো বানিয়ে দিয়ে দেবে, ঠিক আছে। কালকে তোমার ফ্রিল্যান্সার তোমার সাথে বসলো 1-to-1 কলে, ও বললো এই যে লগ ইন যে দেখছো না এই রেজিস্টারটা, এটা ভালো লাগছে না, মজা নেই আর তো আমাকে এটা পাল্টাতে হবে, এটাকে ব্লু কালার করে দাও তো। আর তুমি ওর সামনে ধরে চ্যাট জিপিটি খুলবে আর প্লিজ মেক ইট ব্লু এরকম করবে? করবে না তো। তোমাকে এখানে যেতে হবে, ইন্সপেক্ট করতে হবে। চলেই গেল এখানে। আচ্ছা এটাও বলে দিই, ঠিক আছে, এই যে তুমি এখানে দেখছো, ঠিক আছে, এই ওয়েবসাইটটা তো শুধু তোমার ইয়েতেই খুলবে না, ডেস্কটপেই খুলবে না, আরো অনেক ডিভাইস আছে। তুমি দেখবে কি করে যে সেই ডিভাইসে কিরকম লাগবে? এই দেখো তুমি যখন ইন্সপেক্ট করলে না, এইটা হচ্ছে এইটা, এই যে এই জিনিসটা এটা করে তুমি সিলেক্ট করতে পারবে। আর এইটা এই যে পাশে এটা আছে, ঠিক আছে, এটা হচ্ছে ডিভাইস। এটা তুমি এটাকে রেসপন্সিভ কিরকম হচ্ছে তুমি দেখতে পারবে, মানে এটা বিভিন্ন ডিভাইসে কিরকম দেখতে লাগছে তুমি দেখতে, এখানে তুমি ক্লিক করবে। একটা হচ্ছে তুমি এখান থেকে ডিভাইস চুজ করতে পারো, ঠিক আছে, আইপ্যাড এয়ারে এরকম দেখতে লাগবে। তারপর তুমি নিজের ডিভাইস বানাতেও পারো, এই যে এডিট করে তুমি এখানে একটা নিজের ডিভাইস অ্যাড কাস্টম ডিভাইস তার রেজলিউশন দিয়ে বানাতেও পারো। বা তুমি কি করতে পারো, এটাকে জাস্ট রেসপন্সিভে ক্লিক করবে, এইখানে দেখবে একটা কন্ট্রোলার চলে আসছে, ঠিক আছে। তুমি এটাকে এরকম শ্রিঙ্ক করতে পারো, ঠিক আছে, তুমি এটাকে এরকম বড় করতে পারো, ওকে রাইট। তুমি এরকম করে দেখতে পারো যে তোমার মানে ওয়েবসাইটটা রেসপন্সিভ হচ্ছে কিনা। যেই নিয়ে আমি একটা সার্টেন উইথের পরে গেলাম, এই যে ওপরের ন্যাভবারটা এটা চেঞ্জ হয়ে একটা, এটা এই যে এইটা দেখছো এটাকে বলে হ্যামবার্গার মেনু, ঠিক আছে, হ্যামবার্গার মেনু হয়ে গেল। কারণ কি, আমরা সিএসএস এ এরকম ভাবে কোড লিখেছি যে একটা সার্টেন স্ক্রিন উইথের পর ওটা এরকম হয়ে যাবে, ঠিক আছে, এটা ফাংশনটা এরকম হয়ে যাবে। এটা আমি যা খুশি করতে পারি। আমি চাই একটা সার্টেন উইথের পর এটা এই এই টেক্সটটাই চলে যাক, এই ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, ঠিক আছে। আমরা এইগুলোকে কন্ট্রোল করতে পারি সিএসএস দিয়ে। কি করে করতে পারি, ওটাকে বলে মিডিয়া কোয়েরি। পরে আসবো, এখন একেবারেই আসবো না, ঠিক আছে। তো যেটা বলছিলাম, তখন তোমাকে এখানে এখানে যেতে হবে, এখানে রেজিস্টারে ক্লিক করতে হবে, এখানে স্টাইলে লিখতে হবে, ব্যাকগ্রাউন্ড কালার রেড দিয়ে তোমাকে দেখাতে হবে, ওকে। আর এটা আরো কাজ সহজ হয়ে যায় তুমি যদি তোমার নিজস্ব সিএসএস লেখা থাকে তখন। একটা এই যে এটা করলাম, ঠিক আছে, স্টাইল ডট সিএসএস ফাইলটাকে লিঙ্ক করলাম, এখানে রিলেশন কি লিখলাম, স্টাইল শিট। আর এইচআরইএফ কি হচ্ছে, যেমনি আমরা অ্যাঙ্কার ট্যাগে ইউজ করতাম, মানে এটার ডেস্টিনেশনটা কোথায়, সেটা হচ্ছে স্টাইল ডট সিএসএস। পাতি কথা, যদি একটা এইচটিএমএল মানে ফাইল বানাই, ওটা এক্সটেনশন হবে ডট এইচটিএমএল। একটা যদি টেক্সট ফাইল বানাই ডট টিএক্সটি, সে নিজে একটা সিএসএস ফাইল বানাই ডট সিএসএস। জাভাস্ক্রিপ্ট ফাইল বানালে কি হবে বলো কেউ? .js। রাইট। তেমনি টাইপস্ক্রিপ্ট বানালে টিএস, ওকে। যেহেতু ফ্যাব আইকন বানাচ্ছি ডট আইসিও, ওকে। এগুলো তো তুমি যেইনি সিএসএস করবে, ওকে, এ দেখো এরকম একটা হ্যাশট্যাগ চলে আসবে, এটা সিএসএস, ওকে। এই যে এইভাবে আমি ইমপ্লিমেন্ট করলাম, এটাকে বলে এক্সটার্নাল সিএসএস। আমি একটা আলাদা ফাইলকে আমাদের কোডে আনলাম বাইরে থেকে এক্সটার্নালি, তাই এটা এক্সটার্নাল সিএসএস, নামেই বোঝা যাচ্ছে। আর একটা কি হয়, ইন্টারনাল সিএসএস। আমি আহ, এই হেডের মধ্যে এখানে একটা স্টাইল লিখবো, ঠিক আছে। স্টাইল লিখে এর মধ্যে আমি
দেখো তুমি যদি ইয়ে না করতে চাও, ক্লাস বা আইডি না ইউজ করো, তুমি একটা ট্যাগকেও ইউজ করতে পারো টু ইমপ্লিমেন্ট সিএসএস। মানে আমি এখানে ইনপুট লিখেও তার উপর সিএসএস লিখতে পারি, ওকে। বাট ব্যাপারটা হচ্ছে সব ইনপুটের উপর হয়ে যাবে না। বাট তুমি যদি একটা আইডি ইউজ করে নাও, সেটা শুধু ওই আইডিটার উপর ইউজ করো। তুমি স্টাইলিং এর ক্ষেত্রে আইডি আর ক্লাসকে কি করে ইউজ করবে, রাইট? ডট হচ্ছে ক্লাসের জন্য। যদি এর নাম, যদি ক্লাস ক্লাস যদি বাই লেভেলটা দিই, যদি এটা ক্লাস হয় ধরো মেন লেভেল, ঠিক আছে। ক্লাসের ক্ষেত্রেও আমরা কি ইউজ করব, ক্যামেল কেস, রাইট? মেন লেভেল এরকম লিখবো না, ওকে। মেন লেভেল আমি যদি এটাকে এরকম বানিয়ে দিই, তারপর আমি যদি ডট মেন লেভেল করি, মেন লেভেল ওইটাকে টার্গেট করবে। যদি ক্লাস নাই হয়ে আইডি হতো, আইডি কি করতাম, এটাকে সরিয়ে হ্যাশ। বোঝা গেল? ক্লাসের ক্ষেত্রে ডট ইউজ করব, আইডির ক্ষেত্রে হ্যাশ ইউজ করব, ওকে। এই যে যেটা করলাম, এই যে এখানে স্টাইল লিখে করে দিলাম, এটাও চলে যাবে, এটাকে বলে ইন্টারনাল সিএসএস। বা বাদ দাও আইডি, বাদ দাও ক্লাস, ছেড়ে দাও এইসব। জাস্ট আমি এখানে লিখলাম স্টাইল ইজ ইকুয়াল টু, একটা ডাবল কোর্স দিলাম, এখানে সব স্টাইল লিখতে শুরু করলাম, ব্যাকগ্রাউন্ড কালার রেড, যাই হোক, ঠিক আছে, এটাও করতে পারি। এর মধ্যে, এই যে তিনটার মধ্যে কার প্রায়োরিটি আগে? ইন্টারভিউ কোশ্চেন, বলো। ইনলাইন সিএসএস এ। ওকে, আর কেউ? আর কেউ মনে হচ্ছে অন্য কোনো উত্তর External হতে পারে? CSS. কিসের External CSS. প্রায়োরিটি বলছি? মানে ধরো আমি তোমাকে কি বলছি, ধরো ধরো আমি লেভেলে এখানে একটা স্টাইল লিখলাম, ঠিক আছে, স্টাইল লিখলাম, এটা ব্যাকগ্রাউন্ড কালার রেড, ওকে। আমি এই যে এই ফাইলটা আছে স্টাইল ডট সিএসএস, সেখানে আমি লিখলাম ব্যাকগ্রাউন্ড কালার রেড, তো মানে বাবা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু লিখলাম, তো কি হবে, রেড হবে না ব্লু হবে? আমি প্রায়োরিটি জিজ্ঞেস করছি। যেটা লাস্টে অ্যাপ্লাই হবে ওটাই তো লাস্ট, এখানে লাস্ট ফার্স্ট কোনটা? আমি এখানে এখানে ধরো আমি রেড দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, আর এখানে আমি গ্রিন দিয়ে দিলাম ব্যাকগ্রাউন্ড কালার, তো এখানে লাস্ট ফার্স্টের তো কোনো ব্যাপার নেই। লাস্ট ফার্স্ট ওভাবে ভেবো না, লাস্ট কোনটা ফার্স্ট কোনটা, এখানে সবই একই একই লেভেলে যাচ্ছে, ফার্স্ট লাস্ট বলে কিছু না। প্রায়োরিটি কোনটা হবে? আমি যদি এখানে রেড দিই আর এখানে গিয়ে আমি গ্রিন দিই, তাহলে কি হবে, রেড হবে না গ্রিন হবে? এটা রেড হবে। রেড হবে। কেন হবে? কারণ ইনলাইন সিএসএস এর, যেটা কিনা বললো, ইনলাইন সিএসএস এর প্রায়োরিটি সবার আগে হয়, রাইট? এই যে এখানে আমরা যে সিএসএস লিখছি, এটা আগে, যদি আগেও কোনো স্টাইল হয় গুলি মারো, আই ডোন্ট কেয়ার, ওর হচ্ছে এরকম অ্যাটিটিউড, আমি যায় আসে না আমার কাছে, আমার এই ট্যাগে যা লেখা আছে আমি সেটাকে নেব। বাট অ্যাটিটিউডটা তো ভাঙা দরকার না এর, এই এত অ্যাটিটিউড নিয়ে কি করছে, কি করে ভাঙবো বলো, কেউ জানো? আমরা এক্সটার্নাল সিএসএস কে প্রায়োরিটি দিতে চাই, ওকে। না ইম্পর্টেন্ট রাইট, 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 গুড। ও কি বললো, আমি এখানে যদি ওইটা করতাম এরকম মেন লেভেল, তারপর আমি এখানে লিখতাম ব্যাকগ্রাউন্ড কালার ব্লু, একে আমি ইম্পর্টেন্স দিচ্ছিলাম না, এ এ ইম্পর্টেন্স পেয়ে যাচ্ছিল, এ বলছে আমার অ্যাটিটিউড আছে ভাই, আমি স্টাইলে লিখবো যা সেটাই হবে, দেখে নিস তুই। বাট না ভাই, আমি একে ইম্পর্টেন্স দেবো কি করে, জাস্ট এইটা লিখে দেবো। যেই নিয়ে এটা আমি লিখে দিলাম, এ হয়ে যাবে আমাদের ইম্পর্টেন্ট মানুষ, ভিআইপি মানুষ, তখন আর আমরা একে পাত্তা দেবো না, ঠিক আছে। এর থেকে মুভ অন হয়ে যাবো, তখন আমরা একে পাত্তা দেবো, ওকে। এটা হচ্ছে একটা ইন্টারভিউ কোশ্চেন। প্রথমে জিজ্ঞেস করবে এভাবে, ক ধরনের সিএসএস হয়, তুমি বলবে ইন্টারনাল, এক্সটার্নাল, ইনলাইন, তারপর জিজ্ঞেস করবে আচ্ছা আচ্ছা, তো এর মধ্যে প্রায়োরিটি কোনটা, এটা হবে ফার্স্ট কোশ্চেন। তোমার জানা দরকার, তুমি বলবে কনফিডেন্টলি বলবে ইনলাইন সিএসএস, আচ্ছা। তো এমন কি কোনো ওয়ে আউট আছে যেটা দিয়ে আমরা ইনলাইন সিএসএস কে প্রায়োরিটি না বানিয়ে আমাদের এক্সটার্নাল সিএস কে বানাতে পারি? তখন তুমি বলবে ইম্পর্টেন্ট, ওকে। সিএসএস আমি আর নোটই বানাইনি, দাঁড়াও। ওকে, তো কিছু স্টাইল ইমপ্লিমেন্ট করা হোক, একটু দেখা হোক কিরকম দেখতে লাগে। কিসে করি? এটাকে করছে, হ্যাঁ, এই
এই পেরেন্টটাকে করছি। ধরো প্রথমে প্রথমে ইনলাইন সিএসএস ইউজ করি। ওকে, স্টাইল হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার রেড। ব্যাকগ্রাউন্ড কালার নেম হিসাবে বোঝা যাচ্ছে। কি বোঝায় এটা? এর ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ঠিক আছে, ব্যাকগ্রাউন্ড কালারের জায়গায় তুমি ব্যাকগ্রাউন্ডও ইউজ করতে পারো, জাস্ট ব্যাকগ্রাউন্ড। ওকে, সেটাও সেমই বোঝাবে। দেখি এরকম দেখতে লাগছে। এই দেখো, এটা রেড হয়ে গেল। ওকে, তুমি বুঝলে একটা ব্লক এলিমেন্ট কে মানে কিরকম বদমাইশ দেখো, সেটা ব্লক এলিমেন্ট। এর লাগবে এইটুকু জায়গা, ও নিয়ে নিয়েছে পুরো পুরো ওয়েব পেজ, পুরো পেজটা নিয়ে নিয়েছে, পুরো পেজের উইডথ নিয়ে নিয়েছে। ওকে, আমি চাই এই যে এইটার এটার একটা স্টাইল হোক, যাতে আমি বুঝতে পারি এটা পেরেন্ট, এটা ইয়ে। আমি এটা অন্য একটা রং দিয়ে দেবো, ব্লু। ওকে, এটা কি হয়ে গেল? ব্লু হয়ে গেল কেন? আমার তো পেরেন্টে রেড ছিল, তাহলে এটা ব্লু কেন হয়ে গেল? আমার তো পেরেন্টে রেড আছে না। এ তো এর ছেলে, একে কেন মানে বাড়াবাড়ি করছে, এর উপর কেন হয়ে যাচ্ছে? তাহলে ওর 100% উইথটা নিয়ে নিয়েছে প্যারেন্টের। রাইট, এটা ওকে। তো আমি এটাকে নিয়ে বুঝবো কি করে? একটা জিনিস হয়, দাঁড়াও, তোমরা এখানে ইন্সপেক্ট এলিমেন্ট যখন করবে, এটা করলে একদম নিচে যদি চলে যাও, এই দেখো, এই একটা ফ্রেম দিয়ে দেবে। তোমাদের অনেক সময় প্রশ্ন আসবে, মার্জিন, বর্ডার, পেডিং, এগুলোর মধ্যে ডিফারেন্স কি? ওকে, সবার আগে সবার বাইরে আসে মার্জিন, সবসে পেলে में ही आया था। ঠিক আছে, তারপর আসে বর্ডার। বর্ডার কি? এই যে ব্লু রঙের একটা ইয়ে দেখছো, ওটা বর্ডার। এটাকে আমরা এই যে বর্ডার, তো আমি যদি এখানে বর্ডার দিই, এটা ধরো এটা বর্ডার, বর্ডারে পিক্সেল আমরা ইউজ করি। ঠিক আছে, আর কি ইউজ করি? ইএম। পিক্সেল আর ইএম এর মধ্যে ডিফারেন্স কি? মানে একটা পিক্সেল মনে হয়, একটা আরইএম মনে হয় 16 পিক্সেল বা কিছু এরকম হয়। প্লাস আমরা ইএম ইউজ করি আমাদের, আরইএম ইউজ করি আমাদের এই যে পিক্সেল কি করতে পারে না বলতো, এই যে উইডথটা চেঞ্জ হচ্ছে না, সেটার উপর অ্যাডাপ্ট করতে পারে না। বাট আমরা যদি এখানে অন্য ওই আরইএম ফারইএম ইউজ করি, তখন আমরা ওটাকে মানে ওটা নিজস্বই একটা রেসপন্সিভনেস নিয়ে আসে নিজের মধ্যে। ঠিক আছে, ঠিক আছে, যেটা কিনা পিক্সেল করতে পারে না। পিক্সেল মানে পিক্সেলই, ওটা মানে ছোট হলে নিজের থেকে অ্যাডজাস্ট করতে পারবে না। নর্মালি বর্ডার ফর্ডারের জন্য পিক্সেল ইউজ করি। ধরো 1 পিক্সেল সলিড, মানে যে কোনো যখন স্টাইলিং মানে পাওয়ার পয়েন্টও যখন করতে হয় না, কি কালার? সলিড কালার, রাইট? সলিড ব্ল্যাক বা হোয়াইট করে দিই, যেহেতু ব্লু আছে, হোয়াইট। এটা এলো না। পিক্সেল সলিড হোয়াইট, একটু প্যাডিং দিয়ে দিই এখানে, ওয়েট। এই দেখো, যখন আমি প্যাডিং দিলাম, প্যাডিং এর পরে বোঝাচ্ছি, এই যে আগে এটা দেখছো, এই যে বর্ডারটা দেখছো হোয়াইট, এটা হয়ে গেল বর্ডার। বা বর্ডার তো এরকম সোজাসুজি, কোনো কর্নার গুলো দেখো একদম এরকম এরকম, রাইট? তো বাট এইখানে এই যে বাটনটা, এইটা তো, এইটার বর্ডারটা তো এরকম না, এটা তো সার্কুলার, সুন্দর দেখতে লাগছে। এটা কি করে বানাবো? কেউ জানো কি করে বানাবো? border radius. বর্ডার রেডিয়াস দিতে এই হবে। তোমরা তো সবাই সবকিছু জানো, মজা আসবে কি করে তাহলে? আর আর কেউ বর্ডার রেডিয়াসটা কি বুঝিয়ে যাও বলি যখন দিয়েছো। মানে বর্ডার এইটার যে 4টে কর্নার আছে, 4টে কর্নারেতে রেডিয়াস একটা সার্কুলার রাইট, স্ট্রাকচার চলে আসবে। রাইট। তো যারা জানো না, ঠিক আছে, বর্ডার রেডিয়াস আমরা ইউজ করি, এই এই যে যত আমরা বর্ডার রেডিয়াস বানাবো, এটা তত গোল হতে থাকবে।
ঠিক আছে, এটাকে আমরা পুরো গোলও বানিয়ে দিতে পারি বর্ডার রেডিয়াস হাইট ফিট ইউজ করে। ঠিক আছে, অনেক সময় অনেক মানে সবসময় তুমি আইকন ইউজ করতে পারবে না, অনেক সময় এরকম ইউজ হয় তোমাকে একটা গোল এলিমেন্ট বানাতে হবে, তার মধ্যে তোমাকে ডেটা দেখাতে হবে। তুমি সেগুলোকে কি করে ইউজ করবে, একটা এরকম নেবে, একটা এরকম জাস্ট ব্লক এলিমেন্ট বা স্প্যান এলিমেন্ট নেবে, সেটাকে তুমি তার উপর বর্ডার রেডিয়াস দেবে 100%, তার উপর তুমি হাইট আর উইডথটাকে অ্যাডজাস্ট করে সেটাকে প্রপার গোল বানাতে পারো। যত তুমি রেডিয়াস বানাবে এটা, ঠিক আছে, যত আমি এটার বর্ডার রেডিয়াস যদি আমি এখানে 20 পিক্সেল দিই ধরো, ওকে, কোথায় যায় কোথায়, এই দেখো ততটা গোল হয়ে গেল। এটা ধরো আমার মনে হলো এটা বেশি গোল হচ্ছে, ঠিক আছে, একটু কম করে দিতে পারি 10 পিক্সেল, তাহলে এটা কমতে থাকবে আস্তে আস্তে। তো এটা তো গেল রেডিয়াসের কথা। এবার আরো তো অনেক জিনিস ছিল, বর্ডারের কথা গেল, ঠিক আছে, আরো তো অনেক নিচে যখন আমি গেছিলাম এটার, এই যে এখানে স্টাইলস দেখো, কোনো কিছু স্টাইল কি করে দেখবে, এলিমেন্টটাকে ক্লিক করবে, তার নিচে স্টাইলস আছে, ঠিক আছে, স্টাইলসে যাবে, সেখানে তুমি চেঞ্জ করতে পারো তার স্টাইল, মানে জাস্ট দেখার জন্য, মানে পার্মানেন্ট চেঞ্জ হয়ে যাবে, জাস্ট এলিমেন্ট স্টাইল আছে, এখানে তুমি জাস্ট ব্যাকগ্রাউন্ড কালার ফালার দিয়ে দেবে, এটা চেঞ্জ হয়ে যাবে নিজের থেকে, রাইট। আর এইগুলো হচ্ছে ওর নিজের স্টাইল, এই যে টেক্সট কালার আছে হোয়াইট, ঠিক আছে, এগুলো হচ্ছে নিজের স্টাইল। আর এটা যদি মানে আর এটা যদি চেঞ্জ করে দিই ওদের নিজস্ব, দেখো যেমনি আমি ধরো এর এর একটা স্টাইল আছে, তার পেরেন্টের একটা স্টাইল আছে, তার আবার পেরেন্টের স্টাইল আছে, ঠিক আছে, ক্লাসের। তো একটা পেরেন্টের যদি আমি স্টাইল উড়িয়ে দিই, ও সঙ্গে সঙ্গে ইনহেরিট করে নেবে ওর মেইন ট্যাগটার, মানে ওর পেরেন্ট ট্যাগটার, এই যে বডির ট্যাগটার যে স্টাইলটাও ইনহেরিট করে নিল, ওকে। আর তাও যদি আমরা না দিই, এইচটিএমএল এর নিজস্ব কিছু স্টাইল হয়, ওটা সেটা ইমপ্লিমেন্ট করে নেয়, ওকে, নিজস্ব ফন্ট, ধরো আমি কোনো ফন্টই দিলাম না, রাইট, তো কিছু একটা ফন্ট ইউজ করে নেবে ও নিজের থেকে, সেটা যে ডিফল্ট ফন্ট হয় সেটাও ইউজ করে নেয়। যখন একটা ওয়েব পেজ লোড হচ্ছে আর ও ধরো ফন্টটাই লোড হলো না, মানে কিছু নেটওয়ার্ক এররের ক্ষেত্রে বা কিছুর জন্য, তখন ডিফল্ট ফন্ট লোড হয়ে যায়, ওকে। অনেকে ফন্ট কিনেও রাখে, এই যে গুগল ফন্ট এক্সেট্রা, মানে নিজস্ব ওয়েবসাইটে নিজস্ব ফন্ট কেনা থাকে। এই নিচে চলে যাবে, এটা দেখা গেল বর্ডার। তার আগে হচ্ছে মার্জিন। মার্জিন মানে কি, নর্মাল তুমি তোমার স্কেল দিয়ে মার্জিন টানো, এইখান থেকে মানে এই জায়গাটা থেকে এইখানে কতটা ডিফারেন্স হবে, ঠিক আছে, আমি এটা মার্জিনটা কত বাড়াতে চাই, সেটা আমি মার্জিন টপ করে করতে পারি। আমি যদি এখানে মার্জিন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে তুমি যাই লিখবে না, তোমাকে কত মুখস্থ করতে হবে না, তুমি মার্জিন লিখবে, এতগুলো সাজেশন নিজেই চলে আসবে। আর এগুলো খুব মানে কি বলতো সেলফ এক্সপ্লেনেটারি, যে এখানে মার্জিন টপ মানে উপরের মার্জিন, মার্জিন রাইট মানে ডান দিকের মার্জিন, এগুলো সেলফ এক্সপ্লেনেটারি, ঠিক আছে। মার্জিন টপ দিলে, ওকে, চলেই গেল মার্জিন টপ, তারপর এখানে এন্টার টিপবে, তারপর তুমি 20 পিক্সেল দিলে, ঠিক আছে, ঠিক আছে, উপর থেকে নিচে চলতে আসতে থাকলো। এবার সব সময় তো সম্ভব না যে তুমি গিয়ে মানে তুমি এবার সেভ করছো স্টাইল, তারপর লোড করছো, দেখছো আচ্ছা এরকম, আবার সেভ করছো, আবার দেখছো এরকম, এরকম করবো না আমরা। আমরা ডিরেক্টলি এখানে আগে দেখে নেবো কতটায় ভালো লাগছে। ধরো আমার মনে হলো 200 পিক্সেলে ভালো লাগছে, ঠিক আছে, আমরা 200 পিক্সেলটা তুলে আমাদের কোডে লিখে দেবো যে মার্জিন 200 পিক্সেল। ফিগমা দেখে দেখে বা কোনো ডকুমেন্ট দেখে দেখে আমরা এইভাবেই স্টাইলিং করবো, ওকে। এইটা বোঝা গেল কি করে আমরা মানে জাস্ট এখানে ডমে ইন্সপেক্ট এলিমেন্ট করে স্টাইল ইউজ করতে পারি। এটা কিন্তু টেইলউইন্ডে করা, ঠিক আছে। এই দেখো, এই যে এই ক্লাসে টেইলউইন্ড কাজ কি করে করা যায় তো, এই যে দেখো এদের প্রিডিফাইন্ড ক্লাস নেম থাকে, আর এই প্রিডিফাইন্ড ক্লাস নেমের জন্য ওদের নিজস্ব সিএসএস ইমপ্লিমেন্ট করা থাকে ব্যাক এন্ডে। তো ওই ক্লাস নেমটাকে হিট করে ওই সিএসএস টাকে জাস্ট ইমপ্লিমেন্ট করে দেয়, ওকে। বাট ভেতরে কি, ভেতরে তো সিএসএসই সেই। তো তার জন্য আমরা মার্জিনটা মানে এইগুলো আস্তে আস্তে গিয়ে সেই সিএসএসই হচ্ছে, এই দেখো এগুলো সেই সিএসএসই হচ্ছে। বাট আমরা ডিরেক্টলি লিখছি না, কাজ সহজ করে দিচ্ছি, আমাদের জীবন সহজ করে দিচ্ছি এগুলো ইউজ করে। বাট মানে কি বলবো, স্ট্রাকচার এটাই সিএসএসই। তো আমরা এখানে যদি মানে 200 পিক্সেল দিয়ে সেই একই কাজ করবে, সেটা টেলউইন্ডে হোক কি যাই তুমি এআই দিয়ে করো, যেখান থেকে খুশি করো, ওকে। তো আমরা আগে এভাবে দেখে নেবো স্টাইলিংটা কিরকম, এটা ব্যাকগ্রাউন্ড ফ্যাকগ্রাউন্ড চেঞ্জ করে যেরকম ফিগমাতে আছে
নর্মাল প্রোডাকশনে তোমার এখানে একটা ফিগমা বলে খোলা থাকবে, সেখানে তোমার ডিজাইনটা থাকবে, তো এখানে তোমার ওয়েবসাইটটা থাকবে, তুমি দেখবে, ইউজ করবে, ইমপ্লিমেন্ট করবে, দেখবে ঠিক লাগছে কিনা, তোমার কোডে লিখে দেবে স্টাইলে গিয়ে। ওকে, কেউ সিএসএস মুখস্থ করে রাখে না, কেউ জানে না। এখনো এখনো সিনিয়র ডেভেলপারদের যদি জিজ্ঞেস করো একটা ডিস কে কি করে সেন্টার করব, কনফিউজ হয়ে যাবে। কারণ কি, আমরা অত মুখস্থ রাখি না, আমরা দেখি এখানে কি কি করলে সেন্টার হয়ে যাচ্ছে, ইমপ্লিমেন্ট করে দিই। ওকে, আমি ফ্লেক্স করলাম এটাকে, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার করলাম, যে যে কন্টেন্টটা চাইল্ডটা সেন্টার হয়ে গেল। ওকে, তো এটা বোঝা গেল আমরা কি করে স্টাইল করব এলিমেন্টের। যারা নন টেক ব্যাকগ্রাউন্ডে, যাদের আইডি নিয়ে অসুবিধা হচ্ছিল, তাদের কি এটা নিয়ে অসুবিধা হচ্ছে, তাহলে এখনই বলে দাও, আমি আবার এক্সপ্লেন করে দেবো একবার। বলো, কেউ বলো, কারো কোনো ডাউট আছে কিনা। আমি একটু পজ নিচ্ছি, অনেক অনেক বকলাম, একটু পজ নিচ্ছি, বলো কোনো ডাউট আছে কিনা। বলো বলো, তোমরা নন্দন মাইক্রোফোন অন করতে পারো, তোমরা কিন্তু মাইক্রোফোন অন করে বলতে পারো। নন্দন, রাজকৃষ্ণ, তোমরা মাইক্রোফোনই অন করছো না, তোমাদের কি বুঝতে কিছু অসুবিধা হচ্ছে বা কি প্রবলেম হচ্ছে আমাদেরকে না বললে আমরা সেই মতো আপডেট করতে পারবো না। আপডেট স্যার করতে হবে না, বুঝতে তারপর পারছি। দাদা রেফারেলও দেবে না, তো তুমি দেখে নাও। হ্যাঁ রাজকৃষ্ণ বলো। হ্যাঁ স্যার বুঝতে পেরেছি আমি। ওকে ওকে, নন্দন। কারোর কোনো সমস্যা, নন টেক ব্যাকগ্রাউন্ডে, বেসিক্যালি টেক ব্যাকগ্রাউন্ড সব জেনে বুঝে এসে এখানে ক্লাস করছে, ঠিক না না আছে, বাট যারা নন টেক ব্যাকগ্রাউন্ড তাদেরকে মেন প্রশ্ন। বলো, বুঝতে পারছো? কোনো জায়গাটা যদি হার্ড লাগে বা বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারো। Classes and IDs টা একবার বুঝতে পারবো। এক প্রস্তাব বলো, আর জোরে বলো। Classes and IDs টা। আচ্ছা, আইডি সিলেক্টর আর ক্লাস সিলেক্টরটা বলে দাও। সিলেক্টর কি কি সেগুলো বলে দাও। ঠিক আছে, কৌস্তব, তুমি একটা ক্লাসে আছো, ঠিক আছে, কৌস্তব নামটা খুব কমন, তো তো তোমার কাছে আরো অনেক কৌস্তব আছে, রাইট? তো তুমি, ধরো তোমার টিচার ডাকলো কৌস্তব, ঠিক আছে, সবাই সব কৌস্তব দাঁড়িয়ে যাবে, এটা হচ্ছে ক্লাস। তুমি তোমার নিজের নামটাকে ক্লাস হিসেবে ভাবো। এই যে এই এলিমেন্টটার, এই যে এই এলিমেন্টটার, ঠিক আছে, ওর ক্লাস হচ্ছে তার নাম। এই হচ্ছে এই ক্লাসে, ঠিক আছে, এর তো অনেক বড় ক্লাস, ঠিক আছে, বাট ছোট ক্লাসে হয়, ধরো ক্লাস প্রাইমারি, ঠিক আছে। প্রাইমারি যখন আমি হিট করব, সেটা সিএসএস এ হোক, স্টাইলিং এ হোক, কি জাভাস্ক্রিপ্টে হোক, যখন আমি ওকে আইডেন্টিফাই করার চেষ্টা করবো আমার ডকুমেন্টে, এই যে পুরো একটা ডকুমেন্টে, ঠিক আছে, এখানে যখন আমি ওকে মানে বোঝার চেষ্টা করবো, যখন কন্ট্রোল এফ করে আমি ওকে খোঁজার চেষ্টা করবো, এর যে মানে ধরো সাবমিট বলে কিছু একটা, ঠিক আছে, আমি বুঝবো কি করে, একটা ডকুমেন্ট বুঝবে কি করে যেটা কোন কোন ইনপুটটা আমি স্টাইল করব, ভাই আমি কোন ইনপুটটায় আমার ফাংশনটা রান করব, ওকে তো বোঝাতে হবে, এখানে তো অনেক ইনপুট আছে, এগুলো তো সব ডিভ, এগুলো তো সব স্প্যান, তো আমি বুঝবো কি করে কোন ডিভটাকে আমি হিট করতে চাই। এটা দুটো রাস্তা আছে কৌস্তব, একটা হচ্ছে ক্লাস, একটা হচ্ছে আইডি। আমি নাম ধরে রাখবো কৌস্তব, যে কটা কৌস্তব আছে সবাই জেগে যাবে ঘুম থেকে, ঠিক আছে, উঠে গেছে সবাই ঘুম থেকে। এবার আমি সবাইকে ঘুম থেকে ওঠাতে চাইনি, যাদের চাইনি তারা তো রেগে যাবে না, কি তারা খেয়ে দেয়ে কাজ নেই আপনার, ঠিক আছে। তা আমাকে তো ইউনিকলি আইডেন্টিফাই করতে হবে আমি কোন কৌস্তবকে বলতে চাই, আমি বলবো কৌস্তব রোল নাম্বার 17 স্ট্যান্ড আপ, ঠিক আছে। এই যে রোল নাম্বারটা কিন্তু তোমার ইউনিক, ঠিক আছে, ওই রোল নাম্বারে শুধু ওই ক্লাসে তুমিই আছো, এই আমার প্রজেক্টে, এই আইডিতে শুধু আমি, মানে এই কোর্সটাই আছে, ঠিক আছে, এই এলিমেন্টটাই আছে আমার প্রজেক্টে। তা আমি ওটাকে বুঝবো কি করে, আইডি দিয়ে। আইডি হচ্ছে ইউনিকলি তোমাকে আইডেন্টিফাই করবে। আর ক্লাস কি, তোমার নাম, তোমার নামে আরো হতে পারে অ্যালাউড, বাট তোমার আইডিতে আর কোনো অ্যালাউড না। ওকে, বুঝলে কৌস্তব? হ্যাঁ দাদা, এবার VS Code পার্টটা দেখে দাও কেমন করে ইমপ্লিমেন্ট করেছিলে এক জায়গায়। রাইট, ঠিক আছে, যদি আমাকে ক্লাস ইমপ্লিমেন্ট করতে হয়, যদি আমাকে এর নাম দিতে হয় ক্লাস, আমি লিখবো ক্লাস, জাস্ট ক্লাস ইজ ইকুয়াল টু একটা ডাবল কোড বা সিঙ্গেল কোড দেবো, ক্লাসের নামটা দেবো, ধরো আমি দিলাম কৌস্তব। আমি এই ক্লাসটাকে, এই যে এর ক্লাসটা আমি কেউ দিতে পারি। সুবিধা কখন হবে, আমি যখন এইটা আর এইটা এক সিএসএস ইমপ্লিমেন্ট করতে চাই, বা আমি এই যে এই ক্লাসের সব এলিমেন্ট গুলোকে জাভাস্ক্রিপ্টে কিছু একটা কাজ করাতে চাই, ওদেরকে দিয়ে কোনো কাজ করাতে চাই, আমি ওদেরকে ডাকবো কি করে, ওদের ক্লাস নেম দিয়ে, ঠিক আছে। আচ্ছা,
এবার আমার কাছে আমি যখন কৌস্তব ডাকবো, আমার তো যে কটা এলিমেন্ট আছে সব জেগে যাবে, ঠিক আছে? বাট আমি শুধু চাই এই H1টাকে রাখতে, ঠিক আছে? আমি কি করতে পারি, ওর একটা আইডি দিয়ে দিতে পারি। আইডিও সেম, জাস্ট ডাবল কোটে ওর আইডিটা দিয়ে দেবে, টেস্ট। ধরো টেস্ট আইডি দিচ্ছি, ঠিক আছে? এই ক্লাস শুধু যে একটাই নাম দেওয়া যায় তা কিন্তু না, তুমি স্পেস দিয়ে কৌস্তব মাঝিও দিতে পারো, এখানে কৌস্তব শ্রেণও দিতে পারো, ঠিক আছে? সেটাকেও আমরা সিএসএস দিয়ে হ্যান্ডেল করতে পারি। আইডি কি করে, ইউনিকলি আইডেন্টিফাই করে। আমরা যখন জাভাস্ক্রিপ্ট পড়বো আমরা অনেক দেখবো এরকম ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই আইডি, ডকুমেন্ট ডট গেট এলিমেন্ট বাই ক্লাস নেমস, ঠিক আছে? এইগুলো আমরা দেখবো, এগুলো আমরা ডমকে বা ডকুমেন্টকে বা ডকুমেন্ট অবজেক্ট মডিউলকে টার্গেট করার জন্য বা তাদেরকে ম্যানিপুলেট করার জন্য ইউজ করি, ঠিক আছে? চেঞ্জ করার জন্য। এবার ঠিক আছে তুমি দাদা। এই ক্লাসটাকে আর ইয়েটাকে কি করে ইউজ করবে একটু আগে বললাম, কৌস্তব বলো স্টাইলে কি করে আমরা ইউজ করব যদি আইডি হয়, এটাকে কি করে টার্গেট করব, আইডিটা মেনশন করে দেবো। কি করে করব? আমি আমি ধরো একটা স্টাইল এখানে বানালাম, ছাতা মাথা স্টাইল, ঠিক আছে? এর মধ্যে আমি এই আইডিটাকে ওপর স্টাইল করতে চাই, আমি কি করে লিখবো আমার স্টাইলটা? আইডি ডট না, হ্যাশট্যাগ হ্যাশট্যাগ রাইট, গুড, এই তো। আর ক্লাস কি করে লিখবো? ডট। এই তো সেরা, এই তো শিখে গেছো। আর কিছু বুঝতো? না ঠিক আছে, ঠিক আছে। ওকে, গুড। ঠিক আছে, চলে আসি আবার জীবনের নিচে, ঠিক আছে? বর্ডার গেল, এবার প্যাডিং কি, ঠিক আছে? মার্জিনটা বুঝলে তো, মার্জিন খুব মানে বেসিক জিনিস, মানে আমি ওপর থেকে কত জায়গা চাই, ডান দিক থেকে কত জায়গা চাই, বাঁ দিক থেকে কত জায়গা চাই, ঠিক আছে? এটা হচ্ছে মার্জিন। আমি রিলোড করে দেবো, দেখবো সব চলে যাবে, এই যে সিএসএস ইমপ্লিমেন্ট করেছিলাম সব চলে যাবে। ওকে, সব চলে গেলো। ওকে, জাস্ট মানে তুমি যখন ওয়েবসাইট বানাবে এভাবে স্টাইল কোর্সটা, এটা বুঝেছো তো কি করে তুমি মানে just দেখে দেখে স্টাইল চেঞ্জ করবে? হ্যাঁ হ্যাঁ, এটা বুঝছি। ওকে, গুড, ভেরি গুড। ঠিক আছে, তো এবার আমরা প্যাডিং কি শিখবো, ঠিক আছে? এই যে এন্টার ইওর ফুল নেম এখানে দেখছো, আর আমি যে আমার সেরা ওয়েবসাইটটা বানিয়েছি টেস্ট, ঠিক আছে, এটার যে স্টাইলিংটা দেখছো, এই যে টেস্ট লেখাটা, কিছু বুঝতে পারছো? ডিফারেন্স বুঝতে পারছো কেউ? এই যে এন্টার ইওর ফুল নেম লেখাটা এখানে, আর এইখানে যে টেস্ট লেখা, কিছু ডিফারেন্স বুঝতে পারছো? হ্যাঁ মানে বলে ইন্টেরিয়র নেমটা এটা ওয়াটারমার্কে লেখা আছে। ওটা ছাড়াও ওয়াটারমার্ক ছাড়াও, ওটা তো প্লেস হোল্ডার, ঠিক আছে? আমি বলছি মানে স্টাইলে কিছু ডিফারেন্স বুঝতে পারছো? গ্যাপ আছে হ্যাঁ, ভিতরে। বর্ডারটার ভেতরে একটা গ্যাপ আছে। হুম, রাইট, ঠিক আছে? এর দেখো, এই মনে হচ্ছে না এই এলিমেন্টটার মধ্যে একটু ঢুকে আছে বেশি, মানে এটা একটু কি বলবো, এটাকে একটুখানি চেপে দেওয়া হয়েছে ভেতরে, এন্টাইয়ার ফুল নেমটাকে, মানে ডান দিক থেকে বাঁ দিক থেকে উপর থেকে কিছুটা জায়গা ছেড়ে তারপরেও লিখছে। হ্যাঁ, বাট আমারটা দেখো, আমার সেরা ওয়েবসাইটে কিন্তু সেটা হচ্ছে না, ঠিক আছে? তো আমাকে তো আরো সেরা বানাতে হবে এটাকে, আমাকে এমন একটা দেখাতে হবে যেন এই যে টেস্টটা আমি লিখছি একটু জায়গা নিয়ে রাখি। এটা কি অদ্ভুত, এরকম টেস্ট এরকম কোনো মানে বিচ্ছিরি দেখতে লাগছে, এরকম একই লাইনে এখানে গা ঘেঁষে একদম আছে। তো ওকে বলতে হবে দাদা আমাকে একটু জায়গা দিন ভেতরে, ঠিক আছে? তো সেটাকে বলা হচ্ছে প্যাডিং, রাইট? প্যাডিং টপ, প্যাডিং বটম, প্যাডিং লেফট, প্যাডিং রাইট, কি করবে? ভেতর থেকে জায়গা বাড়াবে নিচে, ঠিক আছে? মানে একটা জিনিসকে আরো বেশি ক্রিস্প করে দেবে, ও ভেতরে ঢুকিয়ে দেবে আরো, এই যে একটু জায়গা ছেড়ে ওকে এখানে ঢুকিয়ে দেবে, এটা হচ্ছে প্যাডিং। ওকে, বোঝা গেল প্যাডিং কি? এবার আমি ইমপ্লিমেন্ট করব। বোঝা গেল, বোঝা গেল, একটা থামস আপ তো দিয়ে দাও ভাই। ওকে, তো এখানে আমি করেছিলাম আমার সেরা ওয়েবসাইটটা। এখানে আমি প্যাডিং ইউজ করলাম কেন জানো? এখানে কারণ পেরেন্ট স্টুডেন্টদের যে স্টাইলটা না ওটা ওভারল্যাপ করে নিচ্ছে, আমি যখন প্যাডিং ইউজ করলাম ও একটু জায়গা ছেড়ে দিল নিজের, ঠিক আছে? যদি সেম কাজটা চাইল্ডে করি,
দেখো আমার এই সেটটা এখন একে টক্কর দেওয়ার মতো তো একটু তো ক্ষমতা এলো, ঠিক আছে? মানে এই দেখো এই জিনিসটা এলিমেন্ট তো করে দিলাম, একটু জায়গা ছেড়ে তারপর লিখছে। ওকে, বোঝা গেল? এবার আমি আগের দিন বলেছিলাম এই যে হাই লেখাটা, ঠিক আছে, হাই লেখাটাকে আমি কি করে অ্যাজ আ ব্যাচ ইউজ করব। যখন আমি ইনলাইন এলিমেন্ট বোঝাচ্ছিলাম যে এটা তো প্যারাগ্রাফ হয়ে গেল, তো প্যারাগ্রাফের পাশে যে হাইটা আছে এটাকে আমি ধরো বোঝাতে চাই যে এই প্যারাগ্রাফটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে, পরীক্ষা এটাই আসবে, তুই জেনে নে, আসবেই আসবে, ঠিক আছে। কোথায় গেল প্যারাগ্রাফটা? এই যে স্প্যানটায় আমি এটাকে স্টাইল করবো, ঠিক আছে, এটাকে ব্যাকগ্রাউন্ড কালার ইয়েলো দিয়ে দিলাম ধরো, ঠিক আছে। খুব খুব বেকার বেকার স্টাইলিং করছি, জাস্ট বোঝানোর জন্য, ভালো একদম প্রফেশনাল স্টাইলিং তোমরা করবে, ঠিক আছে, নিজেদের পোর্টফোলিওতে। এখানে জাস্ট জেনে নাও কি কি হয় নিজেদের পোর্টফোলিও। যেদিন প্রজেক্টটা হবে সবাই আমরা দেখাবো, ঠিক আছে, আমাদের পোর্টফোলিও গুলো কিরকম হলো স্টাইলিং ফাইলিং ইউজ করে, HTML CSS, ঠিক আছে। যে জিতবে সে কি পাবে? চকলেট পেয়ে যাবে একটা, ঠিক আছে, আমি দিয়ে দেবো একটা চকলেট। দিয়ে ব্যাকগ্রাউন্ড ইয়েলো দিলাম, ওর একটা বর্ডার দিলাম, বর্ডার 1 পিক্সেল সলিড ব্ল্যাক। ওকে, আর একটু প্যাডিং দিয়ে দিলাম, প্যাডিং 10 পিক্সেল, ঠিক আছে। আর আমি ওকে একটু বর্ডার রেডিয়াস দেবো, কারণ একটা ব্যাচ কিরকম হয় ইম্পর্টেন্ট, একটুখানি হালকা গোল হয় না, তো আমি এটাকে বর্ডার রেডিয়াস এই ধরো 10 পিক্সেল দিয়ে দিলাম, ঠিক আছে। এবার আমি যে এগুলো দিলাম আন্দাজে 10 পিক্সেল 1 পিক্সেল, এগুলো কি আদৌ ঠিক? আমি জানি না, কিন্তু এগুলো কিরকম দেখতে লাগে, দেখো কি অদ্ভুত দেখতে লাগছে, ঠিক আছে, কি বেকার দেখতে লাগছে। আমি কি করব, এখানে যাব, ওকে, এখানে গিয়ে ক্লিক করব, তারপর আমি গিয়ে দেখো আমার স্টাইল গুলো আমি দিয়েছিলাম সবখানে চলে এলো, ঠিক আছে। তারপর আমি গিয়ে এটাকে চেঞ্জ করব, ওকে, এটাকে হাই করব, বডি আর রেডিয়াসটাকে একটু কমাবো। আর কি করব, আমি একটুখানি উইডথ দিয়ে দেবো, উইডথ 20 পিক্সেল। দেখো উইথ, দেখো এখানে একটা জিনিস দেখো, এই যে উইথ, এটা কিন্তু দিতে দিচ্ছে না, কারণ কি বলতো? কারণ এটা স্প্যানের মধ্যে আছে, ওটা তো ইনলাইন এলিমেন্ট। রাইট রাইট, বাট আগের দিন আমি একটা প্রশ্ন জিজ্ঞেস করেছিলাম, আমরা ইমেজে তো হাইট উইডথ দিচ্ছি, ওটা তো এই যে ইমেজে তো আমি হাইট উইডথ দিয়েছি, এই যে ইমেজটাও তো একটা ইনলাইন এলিমেন্ট, এখানে তো উইথ 50% আর এটা তো নিয়ে নিয়েছে, কেন? এটা তো ইনলাইন এলিমেন্ট। ইন্টারভিউ কোয়েশ্চেন, আমি আগের দিন বলেছিলাম, বলো কেন হচ্ছে এটা? টেক্সট বলে হ্যাঁ, এটা নর্মাল টেক্সট বলে। নর্মাল টেক্সট না, এই ইমেজটা আমি ধরো ট্যাগের কথা বলছি, ঠিক আছে। রিজনটা কি হলো, এখানে আমি বিটটা দিতে পারলাম না, ঠিক আছে। এখানে যদি ইনফোতে ক্লিক করি, ডিসপ্লে ইনলাইন প্রপার্টি প্রিভেন্টস উইথ ফ্রম হ্যাভিং অ্যান এফেক্ট, ঠিক আছে। আমরা ইনলাইন এলিমেন্টস হাইট উইডথ সেট করতে পারি না, ওকে। বাট আমরা কি জানলাম, স্প্যান যেমনি একটা ইনলাইন এলিমেন্ট, ইমেজও তো একটা ইনলাইন এলিমেন্ট নাকি? তো এর এত খাতিরদারি কেন, একে কেন উইথ দেওয়া হচ্ছে, অ্যালাউ করা হচ্ছে? আন্দোলন তো চাই নাকি, তো আন্দোলন মানে কেন হচ্ছে, কি মনে হচ্ছে ও কি বলবে, কেন আমাকে দেওয়া হচ্ছে এই যে জিজ্ঞেস করো। ইমেজটা যেটা আছে এটা একটা হুম। কন্টেনারের মধ্যে আছে, সেই কন্টেনারের হাইট আর উইডথটাকে ঠিক করে দেওয়া হয়েছে, তাই জন্য ইমেজটা হয়ে গেছে, বাট ওইটা আরে কোনো না ভাই, কন্টেনার। না ভাই, কন্টেনারে নেই, এই দেখ ইমেজ, এই দেখো ইমেজ একটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে। ইমেজটা যে সেখানে লিখলাম, এটা আমি বিট লিখতে পারছি, এলিমেন্ট স্টাইলে বিট লিখতে পারছি আমি। এই এলিমেন্টটাও তো একটা পেরেন্টের মধ্যে আছে নাকি, এটা তো পুরো একটা মানে বডির মধ্যে আছে, ওকে। তো এইটারও তো আমি করতে পারছি। এখানে আমি গেলাম, এখানে দেখো আমি বিট করতে দিচ্ছি না, কি বেকার, দেখো বলছে ইনলাইন আছে করতে দেবো না, হাট, এরকম বলছে। বাট ইমেজ করতে পারছি, ইয়ে ভেদভাব কি? বলো বলো, আগের দিন বলেছিলাম, তা না পাত্তা দাওনি আমার কথা। প্যারাগ্রাফটা ব্লক লেভেল বলে, কি? যে স্যার প্রিন্ট যেটা আছে ওটা ব্লক লেভেল বলে। স্যার ব্লক এক্সটার্নাল কন্টেন্ট, বলো। স্যার এক্সটার্নাল কন্টেন্ট বলে বাইরে থেকে ওর ইমেজের একটা আলাদা ফাইল আছে বলে। না না, এক্সটার্নাল কন্টেন্ট বলে না, এটা মনে রাখবে, ঠিক আছে, সবাই মনে রাখবে, ইন্টারভিউতে জিজ্ঞেস করে এটা, যে ইনলাইন এলিমেন্টস এর তো আছে, তো ইমেজটাকে আমি কি করে হাইট উইডথ দিই,
আর তুমি ভাববে ঠিক আছে কেন কি করে এটা পসিবল কি করে। ইমেজ ট্যাগ, ভিডিও ট্যাগ, এইগুলো স্পেশাল টাইপ অফ ট্যাগ অফ এইচটিএমএল। ওকে, আমি আগের দিন এটাও বলেছিলাম এই যে এই এলিমেন্টস গুলো আছে, এছাড়াও আমরা নিজস্ব কাস্টম এলিমেন্টস বানাতে পারি শ্যাডো এলিমেন্টস দিয়ে। ওটা অনেক বড় কনসেপ্ট, আমি যাচ্ছি না। বাট ইমেজ ট্যাগ দের বলা হয় রিপ্লেসেবল ট্যাগ। ঠিক আছে, ইন্টারভিউ যখন জিজ্ঞেস করবে বলবে এটা হচ্ছে ইমেজ ট্যাগ ইজ a special type of tag called replaceable tag which allows height and width to implement it. ওকে, দেখবে ইন্টারভিউ ইমপ্রেস হয়ে যাবে। এটা অনেকজন জানে না কেন ইমেজ ট্যাগে আমরা হাইট উইডথ দিতে পারি বাট স্প্যানে দিতে পারি না। ওকে, বোঝা গেল? এই প্রশ্নগুলো কিন্তু আসবেই। ঠিক আছে, তুমি একটা যদি তুমি প্রথমে কি বলবে, আমি একটা ফ্রন্ট এন্ড ডেভেলপার, আমি এইচটিএমএল সিএসএস জানি। যেইনি শুনবে এইচটিএমএল সিএসএস, এইচটিএমএল থেকে সিমেন্টিক ট্যাগস ইউজ করা 100% চান্স, সিএসএস থেকে এই কোশ্চেনটা জিজ্ঞেস করা 100% চান্স। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে তো অনেক প্রশ্ন জিজ্ঞেস করবে, তুমি ধুয়ে ছেড়ে দেবে। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টে পরে যাবো, বাট এইচটিএমএল সিএসএস থেকেও কিন্তু এরকম ট্রিকি কোশ্চেন জিজ্ঞেস করে, তো হালকায় নিও না। যারা জানো গুড, জানো, যারা জানো না তারাও গুড, প্রথম থেকে শিখছো। বাট এই জিনিসগুলো কিন্তু মাথায় দেবে, এই বেসিক এইচটিএমএল সিএসএস এগুলো যে কেউ করে নিতে পারবে। ঠিক আছে, কত এই যে আমরা দুটো ক্লাস করলাম, এমন কি কোনো খুব কি শক্ত লেগেছে বলো তো কেউ? খুব কি শক্ত জিনিসগুলো? কারোর কি কোনো খুব মনে হচ্ছে এগুলো কঠিন? আরে হ্যাঁ বা না তো বলো। না 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 না। না স্যার। না না, কারণ এগুলো না ক্লাস 9-10 শেখানো হয় এই জিনিসগুলো। কারণ এগুলো ইজি, এইচটিএমএল এগুলো ইজি, বাট এই যে আমরা ডিপ ডাউন করছি কনসেপ্টে, ডকুমেন্ট টাইপটা কি, এই 9-10 স্টুডেন্ট বলতে পারবে না, সে ওরা মুখস্থ করে গেছে এই দেখো এভাবে লিখতে হবে, এরকম ভাবে লিখলে আমি 5 নম্বর পেয়ে যাবো। বাট আমাদের সেটা না, আমাদের ডিপ ডাউন জানতে হবে ডমটা কি, আমরা যে এইগুলো ইনলাইন এলিমেন্ট, ব্লক এলিমেন্ট কি, আমরা প্যাডিং আর মার্জিন মানে বা বর্ডারের মধ্যে ডিফারেন্স কি। ঠিক আছে, তারপর ইমেজ ট্যাগ কেন আমরা হাইট ফিট সেট করতে পারি, এইগুলো আমাদের ডিপ ডাউন। আমরা হচ্ছে মাস্টার অফ এইচটিএমএল, নট আ স্টার্টার অফ এইচটিএমএল। ঠিক আছে, তো এইটা গেল। এই যে এই সব লেয়ার মার্জিন, বর্ডার, প্যাডিং দিয়ে আসে আমাদের কন্টেন্টটা। ঠিক আছে, আমি যদি এটাই ফোকাস করি না, এটা হচ্ছে ওর কন্টেন্ট, তার উপরে হচ্ছে ওর প্যাডিং। এই দেখো একটু রেড হয়ে গেছে, দেখতে পাচ্ছ কর্নারে? দেখতে কি পাচ্ছ, ভিজিবল? এই যে আমি যখন এখানে হোভার করছি দেখো, প্যাডিং এ করলাম, একটা রেড মতো টেক্সটের পাশে হয়ে গেল, ওটা হচ্ছে প্যাডিং। তার উপর বর্ডার, তার উপর মার্জিন। ঠিক আছে, আমরা এবার হোভার করে দেখতে পারি ওটার উপর। আর আমরা স্টাইল কি করে করব, এই এলিমেন্টে গিয়ে ও স্টাইল করে দেবো। ঠিক আছে, আমরা শিখলাম ব্যাকগ্রাউন্ড কালার, আমরা শিখলাম বর্ডার, আমরা শিখলাম মার্জিন, আমরা শিখলাম প্যাডিং। ঠিক আছে, এখানে যাব, কালার দেব হোয়াইট, হোয়াইট। ঠিক আছে, আমরা কালারও শিখে গেলাম, কালার কি করে করবো, টেক্সটটাকে বড় কি করে করবো, ফন্ট সাইজ বড় হয়ে গেল। ঠিক আছে, ওকে, ফন্ট সাইজ শিখলাম আমরা, কালার শিখলাম আমরা, বর্ডার এরিয়া শিখলাম, বর্ডার শিখলাম, প্যাডিং শিখলাম, ব্যাকগ্রাউন্ড শিখলাম। ঠিক আছে, যদি আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয়, ঠিক আছে, এই ব্যাকগ্রাউন্ডটা পছন্দ না হয়, আমরা ব্যাকগ্রাউন্ডে ইমেজও দিতে পারি। কি ইউজ করে, ব্যাকগ্রাউন্ড, এটাই দিই, ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করে। যখন আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করবো আমাদের একটা ইউআরএল দিতে হবে। ওকে, ইউআরএল এ আমরা যে ইমেজটা দিতে চাই ব্যাকগ্রাউন্ডে ওটা দিয়ে দেবো। ওকে, জাস্ট ইউআরএল এ যেমনি আমরা এই সব ইয়েতে দিই, অ্যাঙ্কার ট্যাগে মানে তার সোর্সটা দিয়ে দিই, এখানে ইউআরএল দিতে হবে, তাহলে ব্যাকগ্রাউন্ড ইমেজটা সেটা হয়ে যাবে। ঠিক আছে, এর উপর তুমি রিপিট নন রিপিটও সব জিনিস করতে পারো, কাস্টমাইজ। ঠিক আছে,
আমরা ব্যাকগ্রাউন্ড ইমেজ শিখলাম। তোমাদের কি মনে হয় এই এই যে জিনিসগুলো শিখলাম, তোমাদের বেস অত অত মানে এরপর তো আরো আমরা স্টাইলিং শিখবো, জাস্ট বেস পোর্টফোলিওটা বানাতে পারবে তোমরা? কি মনে হয়, পারবে? কনফিডেন্ট এই জিনিসগুলো নিয়ে? আমি হ্যাঁ। চাই তোমরা আরো ঘাটাঘাটি করো। আমি চাই তোমরা এখানে গিয়ে যখন ব্যাকগ্রাউন্ড লেখো, এই ব্যাকগ্রাউন্ডে যা যা অপশন আসছে, এই যে ব্যাকগ্রাউন্ড রিপিট আমি কথা বললাম, যে কতবার রিপিট হচ্ছে, ঠিক আছে, একটা পিকচার তো পুরো আসবে, বা আমরা ওটাকে রিপিটও করাতে পারি, আমরা সেটা করতে পারি, রাইট? এই যে জিনিসগুলো আমি চাই তোমরা নিজেরা এক্সপ্লোর করো। আমি চাই তোমরা ফন্ট যখন দিচ্ছ, ফন্ট ফ্যামিলি, যে ফন্ট ফ্যামিলি ইউজ করে আমরা একটা ফন্ট চেঞ্জ করতে পারি। ওকে, এই দেখো কার্সিভ এইগুলো সব আছে, এটা করে দিলে ওটা ফন্টটা চেঞ্জ হয়ে যাবে, এটা একই ফন্টে বুঝতে পারছো না, ঠিক আছে? এরকম ফন্ট মানে ফন্ট টাইপ চেঞ্জ করার জন্য ফন্ট ফ্যামিলি ইউজ করি, ফন্ট সাইজ চেঞ্জ করার জন্য ফন্ট এই সাইজ ইউজ করি। এবার ধরো এটা কে না, এই যে H1টা আছে না, দেখেছো কত বোল্ড এটা, ঠিক আছে? তো এবার আমি কি করব, আমি কি গিয়ে বোল্ড ট্যাগ ইউজ করবো আবার এখানে গিয়ে, আমি যদি একটা বোল্ড বানাতে চাই? কি মানে বোল্ড ট্যাগ ইউজ করবো আমি গিয়ে, বা স্ট্রং ট্যাগ ইউজ করবো? না, কেন? আমার তো স্টাইলিংই হয়ে যাবে। এখানে আমি ক্লিক করব, ফন্ট ওয়েট কি করে আমরা রাখবো, টেক্সটটা কত ভারী, ফন্ট লিখবো, জাস্ট ডাব্লিউ লিখবো, ফন্ট ওয়েট চলে আসবে, এন্টার টিপবো। 500 হচ্ছে স্ট্যান্ডার্ড অফ বোল্ড, ঠিক আছে? এর উপরে যত যাব ওটা আরো বোল্ড হতে থাকবে। ওকে, এই দেখো কত বোল্ড হয়ে গেলো H1 এর মতো, ঠিক আছে? এটাকে আমি যদি আরেকটু সাইজ বাড়িয়ে দিই না, এটা প্রায় H1 এর থেকেও বড় হয়ে গেল, ঠিক আছে? H1 এর মতনই হয়ে গেল। বাট আমরা এভাবে করব না, আমরা H1 দিয়ে করব। কেন? আগের দিন একজন বলেছিল, আবার বলে দাও। না, বলো এটা বলো। এসইও ফ্রেন্ডলি বলে। রাইট, রাইট। H1 আমরা ইউজ করব কারণ আমাদের ইন্ডেক্সিং এ হেল্প করবে। যখন কেউ H1টা দিয়ে সার্চ করবে, এত ডিপ নেস্টিং ও যেতে পারবে না ডম, ও H1 দেখবে, সেই হিসাবে ও ইন্ডেক্স করবে আমাদের পেজটাকে। ওকে, তো যেটা কথা, এই যে বেসিক জিনিসগুলো এর উপরই ঘাটাঘাটি করে এদিক ওদিক করে স্টাইলিং হয়। আমি পরের দিন ক্লাসে পজিশন আর ডিসপ্লেটা শেখাবো, রাইট? তারপর স্টাইলিং এ অত কিছু নেই, তারপর আরো একটু স্টাইলিং এ ঘাটবো, মেটেরিয়াল ইউএফএ দেখবো শেখাতে পারি কিনা, ঠিক আছে? তো এই যে আমরা বেসিক জিনিসটা শিখলাম, জাস্ট বেসিক একটা পোর্টফোলিও কি তোমরা বানাতে পারবে? হ্যাঁ, কি মনে হয়? হয়ে যাবে। রাজকৃষ্ণ হবে? হ্যাঁ স্যার। আচ্ছা তন্ময়? গৌরব, ক্লাস যদি কমপ্লিট হয়ে যায় তুমি রেকর্ডিংটা অফ করো, আমার কিছু ডিসকাস Okay. করার আছে।